আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবার কেমন আছেন? নিশাত আপু, শাফিউল ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপু? এই তো আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার অসুস্থতা কমছে? আপু আলহামদুলিল্লাহ, এমনিতে তো হচ্ছে সবসময় সুস্থ থাকি। হঠাৎ হঠাৎ দেখা যায় যে ওই শ্বাসকষ্ট হয় কি কাশি হয়, ওইখান থেকে একটু সমস্যা হয়ে যায়। মানে এটার আসলে আপু টাইম ওরকম নাই তো, যে হচ্ছে কখন কি হবে। ওই হঠাৎ দেখা যাবে যে 5 মিনিট পর আমি সুস্থ থাকবো কিনা এটা জানি না, কাশি হয়, কাশির থেকে শ্বাসকষ্ট হয়। তাছাড়া এমনি আমি এটা সুস্থই কি আপু। উম, অনেক আগে থেকে হয় নাকি এটা আপনার? না 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 আপু, রিসেন্ট ধরা পড়ছে। আমার হচ্ছে এই হঠাৎ আপু, মানে হঠাৎ করেই ধরা পড়ছে এবং হঠাৎ করে বেশি হয়ে গেছে। আমার এমনিতে উম, ডাস্ট অ্যালার্জি ছিল আপু। সবাই কেমন ধুলাবালিতে আছেন? হাঁচি হইতো খুব, এইটাই। উম, এখান থেকেই ভালো আছি। অ্যাজমারটা ধরা পড়ছে বললো। উম, ওষুধ খান ঠিক মতো, ঠিক হয়ে যাক। ওষুধ খাইতে মন চায় না, তারপরে এবার খাইতেছি, কি করবো বলেন, সুস্থ তো থাকতে হবে। খাবেন, কারণ এটা বেড়ে গেলে বেশি সমস্যা। এই যে অ্যাজমা সমস্যা, এটা শ্বাস নিতেও তো কষ্ট হয়। হ্যাঁ আপু, দম টম বন্ধ হয়ে আসে। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার কি অ্যাজমার সমস্যা অনেক না? জি জি ভাইয়া। আমারও তো এটা, আমি তো সবসময় ইনহেলার খাতে রাখতাম আগে। তো আমার এক বন্ধু বলছে যে ইনহেলারটা নিস না, এটা নিলে অভ্যাসই হয়ে যায়। পরে এটা বাদ দিয়ে ওই যে আছে না, যে ভিক্সের মতো আছে না, ওই যে ঠান্ডা একটা ইয়ে ঢুকে, তো ওইটা রাখতে থাকে। আর কোনটা রাখেন ভাইয়া একটু বলেন তো। আমাকে তো ডাক্তার ওই এটাই দিচ্ছে, আমি তো এটাই রাখি, ইনহেলার। না, না, যেটা ইনহেলার এটা তো হলো একদম লাস্ট স্টেজে, যখন আপনার ইনহেলার ছাড়া কোনো উপায় নাই। কিন্তু এটা যদি কন্টিনিউ করেন তাহলে কিন্তু এটা কিন্তু অভ্যাস হয়ে যায়। আমার কিন্তু এই মানে এই শ্বাস প্রশ্বাসের সমস্যাটা মনে করেন আরো আরো 3 বছর আগে থেকে আমাকে ডাক্তার দিয়েছিল। তারপরে আমার এক বন্ধু বলছে যে নিস না, নিতে নিতে আস্তে আস্তে এটা অভ্যাস হয়ে যাবে। পরে এটা ছাড়া চলতে পারবে না। পরে এটা আমি ওই বাদ দিয়ে ওই যে ইয়ার মতো আছে না, এটাকে কি বলে, এটা আমার সাথে থাকে সবসময়। এটার নাম হলো এই যে কি নাম এটা, এই যে ছোটগুলি আপনার পাওয়া যায় না, যে ইনহেলার ভিক। হ্যাঁ, ওই যে ঠান্ডা নিঃশ্বাস দিতে, হ্যাঁ, নাক দিয়া কি জোরে যে শ্বাস ভাইয়া, নেবে। আমি না বুঝতেছি না আসলে। আপনি তাহলে আমাকে একবার দেখায়েন। ঠিক আছে, দেখাইলে আমি বুঝতে পারবেন। আপনি দেখায় দিন, আপনি আমাকে ইনবক্সে ছবি দিয়েন। আচ্ছা ওইটাই আমি আমাকে আপাতত ভাইয়া ওই কিছু মেডিসিন দিছে, তো তার মধ্যে একটা মেডিসিন, দুইটা মেডিসিন থাকে হচ্ছে ভাইয়া ওই যে আপনার রেগুলাইজার মেশিন, মানে তো ওগুলো মেশিন অ্যাভেলেবেল। আগে তো আমরা ইনহেলাই একটাই চিনতাম, কিন্তু এখন তো অ্যাভেলেবেল ওই মেশিন গুলো দিয়ে আমার ওই ওষুধটা টানতে হয়। তো আমাকে আপাতত ডাক্তার বলছে 3 মাস কন্টিনিউ করতে ওষুধগুলা, ফুল কোর্স কমপ্লিট করতে, অ্যান্ড হচ্ছে 1 মাস পর পর ডাক্তার হচ্ছে দেখাইতে। আর কিছু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আছে, পাশাপাশি হচ্ছে আপনার একটু নিয়ম মেনটেন করে চলতে বলছে। মেডিটেশন করলে আছে, নাকি তারপরে কমবে। লাইফস্টাইল পরিবর্তনের ব্যাপার আছে। হ্যাঁ, হ্যাঁ 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 ভাই, লাইফস্টাইল মাস্ক, অনেকটাই হ্যাঁ, চেঞ্জ করতে বলছে। মাস্ক ইউজ করবেন, তারপরে ওই যে ধুলাবালি কম যাবে। হ্যাঁ, হ্যাঁ ভাই, ময়লা, ধুলাবালিতে যাইতেই পারি না ভাই। ধুলাবালিতে হচ্ছে আমার আমার তো আগে থেকে ডাস্ট অ্যালার্জি ভাই। আমার কিন্তু অ্যাজমাটা হয়েছে অ্যালার্জির থেকে। আর ডাস্ট অ্যালার্জি ছিল, ওই ধুলাবালিতে গেলে তো হাঁচি হইতো। এটাই আপনার এক পর্যায়ে যে সে অ্যাজমার রূপ ধারণ করবে, এটা আসলে আমরা কেউ ভাবি নাই। ডাক্তার সেটাই বলছে, অ্যাজমা আমার হচ্ছে অ্যালার্জির থেকে হয়েছে। হ্যাঁ, 3 মাসের যেই যে ইয়াটা বলতে এটা করেন। এটা করার পরে ইনহেলারটা তো আপনি মুখ দিয়ে নাই তো, হ্যাঁ, তো এই ইনহেলারটা যত পারবেন আপনি কম দেবেন। দরকার পড়লে ওষুধ খাবেন, ট্যাবলেট, আচ্ছা ক্যাপসুল আচ্ছা। এগুলি। আপনার কতদিন হলো এই সমস্যা? আমার এই সমস্যা মনে করেন আরো ওই যে ওই কাঁদানে গ্যাস, আমি খাইতে 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 আরো আরো মনে করেন আরো 15 বছর আগে থেকে এই অবস্থা। ও হ্যাঁ, আচ্ছা। তাহলে তারপরে তো যে আপনি বুঝবেন আমাদের শ্বাসকষ্টের এই সমস্যা যাদের আছে, অ্যাজমার সমস্যা, আমাদের তো এটা আসলে আমরা এমনিতে তো সুস্থই। ওই এই হঠাৎ দেখা যায় যে ধুলাবালি বা হঠাৎ করে সুস্থ মানুষ কাশি হবে, কাশির থেকে শুরু হয়ে গেল শ্বাসকষ্ট। আমাদের কিন্তু এরকমই হয়, তাই না ভাইয়া? হ্যাঁ, এমনি আমরা এ- নর্মালি সুস্থ। এটা কোনো ইয়াই না, এটা কোনো ইয়াই না। আমার যেটা ছিল, আমার ওই যে আপনার এই যে 4 মাস আগে আমি বললাম না, এই যে কোর্সের আমি ঘুরতে হওয়ার আগে আমি হ্যাঁ চার হ্যাঁ মাস হ্যাঁ। কিন্তু আমি আমি গাজীপুরে এক জায়গায় ছিলাম। হ্যাঁ, যে কোনো একটা জায়গায় ছিলাম। তো তো ওইখানে যাওয়ার পরে আমি দেখছি আমার আমার প্রেশার ছিল, উপরে ছিল 100, 195, আর নিচে ছিল 140। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু প্রেশারের ওষুধ আমি খেতাম না। হ্যাঁ, আমি দেখতাম যে আমার প্রেশার বেশি। তারপরে যাই হোক,
এখন আমাকে ওখানে বসে যে আপনার প্রেশার ওষুধ আপনার খাইতেই হবে। হ্যাঁ, এখন আমি সকালে একটা খাই আর রাতে একটা খাই, আর যেটা আপনার যে এই শ্বাসের যে সমস্যাটা এটার জন্য আছে মেডিসিন আছে, এটা খাই। কিন্তু আমি ইনহেলার নিই না, যতই কষ্ট হোক ইনহেলার নিলে, ইনহেলার নিলে জিনিসটা আরো বাড়ে। কিন্তু ভাইয়া সমস্যা তো হলো আপনি যে যেটা না করতেছেন এখন ভাইয়া, আমার যেটা হলো মানে শ্বাসকষ্ট যখন শুরু হয় ওই মুহূর্তে তো ভাইয়া ওইটা ছাড়া কোনো অপশন নাই। মানে আমি কিন্তু চেষ্টা যে করি নাই তা না, আমার বলতে পারেন একটা রাত গেছে ভাইয়া, আমি ওই দিন মনে হয়েছে যে আমি তো আর বাঁচবো না এরকম মনে হয়েছে, মানে এত শ্বাস হ্যাঁ, প্রশ্বাসে কষ্ট আপনি হয়েছে। সারাটা আপনার রাত আমার তো তখন ইনহেলার ছিল না। আমি ভাইয়া সব ধরনের চেষ্টা করছি, বলতে পারেন যে আমাদের তাহলে ঘরোয়া যে টিপস গুলো আছে তাহলে না, শুনেন, সব করছি, আপ- কাজ হয় না। আপনার মনে হয় প্রেশারের সমস্যা আছে। আমার প্রেশার অলওয়েজ লো থাকে ভাইয়া। আমার হ্যাঁ, হচ্ছে লাস্ট প্রেশারে শুনেন, যে মাপছিলাম আমার হচ্ছে আহ 110, 70 বা কম। না না না, আমার ছিল হচ্ছে 50/90। তাহলে তো হাই, প্রেশার হাই তো। 50/90, না না না, নব্বই বাই না না পঞ্চাশ ভাই, হাই না। সরি ভুল বলছি, ভুল বলছি ভাইয়া। নব্বই বাই বুঝলেন তো? পঞ্চাশ ছিল, ভুল বলছি, 50/90 না, 90/50। হ্যাঁ, আপনি প্রেশারটা লো, আর আমাদের স্বাভাবিক প্রেশার তো হচ্ছে 120 বাই 20/80।80। হ্যাঁ, হ্যাঁ, আমার নব্বই আপনি বাই হচ্ছে আপনি 50 ইয়া ছিল। করবেন ওই যে পোর্সেলাইন খাবেন। হ্যাঁ, স্যালাইন উঠছিলেন? খাবেন। হ্যাঁ, হ্যাঁ যারা ওই থাকবেন খাই। ওই যে হ্যাঁ, ওরসুলাইন অনেক কাজ করে। এটা আপনি যদি হ্যাঁ প্রতিদিন হ্যাঁ আপু তিনটাই ঠিক খান তাও বলছেন। অনেক প্রেসার উঠে। হ্যাঁ, এটা সালাম কিন্তু আলাইকুম। থাকলেন না, এটা সিরিয়াসলি ওয়ালাইকুম বলুন। আসসালাম শাফিউল ভাইয়া। আপনার কেমন শরীরের আছেন? প্রতি, আপনার শরীরের প্রতি নজর দেন। আপনার কিন্তু এই যে প্রেশারের সমস্যা, তারপরে কিন্তু নিঃশ্বাসের সমস্যা, যে কোনো সময় কিন্তু আপনি হ্যাঁ চিন্তা হ্যাঁ করেন। ভাইয়া, এটা আমার হচ্ছে একটা ইয়েতে কয়দিন আগে না ভাইয়া একটা পাইলাম, আপনার একটা পেলাম আর্টিকেল, আর্টিকেলে এরকম বলছিল যে যাদের লো প্রেশার ভাইয়া তাদেরই হুম। শ্বাসকষ্টের সমস্যাটা নাকি বেশি হয়, হ্যাঁ, এরকমটা দেখলাম আর্টিকেলে। প্রেশার সবসময় যদি আপনার নর্মাল থাকে না, আপনার কিন্তু শ্বাসকষ্টের যে সমস্যাটা, এটা এমনি এমনিতেই আপনার কমে যাবে। কারণ কি কি খাইলে আপনার এই যে প্রেশারটা আপনার সবসময় একটা নর্মালে আসবে, আপনাকে ওই চেষ্টা করে আপনার এই যে শ্বাসের যে সমস্যাটা ওইটা ওইটার সাথে দূর হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ইনশাল্লাহ আস্তে আস্তে অভ্যাস পরিবর্তন করে ফেলবো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ও জুনুন ভাই কিন্তু আপনাদেরকে ভালোই ডাক্তারি ফর্মুলা জানে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জুনুন ভাইয়া আমাদের আমার উনি স্টেজের উনি পেশেন্ট, উনি ভাইয়ার উনি আমি উনি সমান। জানেন হ্যাঁ, এমন কোনো বিষয় নেই, প্রত্যেকটা বিষয় সম্পর্কে এই জন্য মোটামুটি জুনুন ধারণা ভাই আছে আমাকে ওনার। এতক্ষণ টিপস ভালো, দিতে পারছে। এরকমই ভালো। হ্যাঁ হ্যাঁ আপু, আসলে আমরা যা জানি তাই আমরা শেয়ার করব। হুম। তো আপনারা কি রিসার্চ করছেন? এই শাফিউল ভাই, আমার প্রশ্ন আছে আপনার রিসার্চ নিয়ে। বলেন। প্রশ্ন হলো, প্রশ্ন আমি পুরো ভিডিও এখনো শেষ করি নাই, আপনারটাও না ম্যামেরটাও না, আমি ওই যে ভাইয়া ডক ফাইল আছে না, ডক ফাইলে যে লিখছি ওই আপনার একদম যে বুলেট পয়েন্ট আকারে যে কোটা চাইছে ও কোটা লিখছি, ওর নিচেও যে আপনি কিছু অনেকগুলা লেখা দেখলাম লিখছেন, ওগুলাও কি লেখা লাগবে নাকি ওটা আপনি নিজে থেকে বসাইছেন? কোনগুলো? কোনগুলো স্ক্রিন শেয়ার দেন। ডেটার শোনেন, নামগুলো বলেন আপনি। ডাটা মানে নাম, ডাটা নাম কেমনে কই, দাঁড়ান আচ্ছা, তাহলে এই যে আমি আপনি ইস্যু আপনার। কয়টা পাইছেন? বুঝি নাই। ইস্যু তো মনে হয় দুইটা পাইছি আমি। হ্যাঁ, এসিও দুইটাই ইস্যু। পেয়েছি। হ্যাঁ, ওভার তাহলে এর বাইরে কি আর ওই যে বোল্ড করা ওই অপশন গুলো আর গুলোই কি দিছেন? আর ওভার তুমি কিছু সাজেস্টটা দেওয়ার হচ্ছে মতো? ওভার সাজেস্টটা হচ্ছে ইস্যু দুইটা। একটা হচ্ছে ওই যে একটা হলো 103 পেজ পাঁচটা পেজ হচ্ছে পাওয়া গেছে, 5টা পেজ পাওয়া গেছে, খুব শর্ট, ইউআরএল ট্যাগ ব্যবহার করা ইউজ হয়েছে। করছে। হ্যাঁ। পোর্টাল। তারপর আচ্ছা আচ্ছা, একশো আমি তিনটা তাহলে পেজ আছে। বুঝছি, আমি ফুল ভিডিওটা যদি আরেকটা একদম হলো হচ্ছে আপনার কমপ্লিট করি তাহলে হচ্ছে আমি এগুলা বুঝতে পারবো, একশো বুঝতে পারছি। একশো হ্যাঁ, তিনটা পেজ পাওয়া গেছে হ্যাঁ, আরেকটা হ্যাঁ। জায়গায়। এই আমি এই তো একদম শর্ট করে দেখাই দিলাম পুরো এই ইয়েটা কিভাবে এই করা আচ্ছা যায়। দুইটাই আচ্ছা ঠিক ইস্যু আছে, তাহলে আর আমি আপনাকে এটার পরে হ্যাঁ, ওটা নিয়ে একটু রিসার্চ করবো, দেন করে দেবো। আমার কোশ্চেনের অ্যান্সার দেন। বলেন। আমার কোশ্চেন হচ্ছে, ম্যাম যে বললো কন্টেন্ট রাইটিং এ কালার ফলো করতে, কালার কি এটা তো আমি বুঝি নাই। কালার কন্টেন্ট মানে কি? যে কোনো দেশের কালার? বুঝি নাই, কালার ফলো করতে বলছো মানে? হ্যাঁ ম্যাম, মানে এই যে ক্লাসে, গত ক্লাসেই তো বলতেছিল যে ওই যে গ্রামারলিতে দেখানোর সময় যে হ্যাঁ, যে কোন একটা দেশের কালার ফলো করলে যে কালার না ইউআই কি একটা থাকে। দেখেন নাই ম্যামের ভিডিও? ভিডিও তো দেখছি, কিন্তু কালার কি, এটা কি বলতে চাচ্ছেন এটা তো বুঝতেছি না। আমিও এটা বুঝতে পারছি। কালারেরটা তো কিছু বলে ওই নাই যে তো। কন্টেন্ট কালার, রাইটিং এর সময় বলছে, কন্টেন্ট রাইটিং এর সময় যে কালারটা যেন ফলো করা হয়। এটা মনে হয় বলতে, এটা আমি বলি আপনাকে, আপনি যদি ধরেন ওই যে কানাডার কোনো ক্লায়েন্টের জন্য করেন, ওই কানাডার ফ্ল্যাগের যে কালারটা,
পতাকার যে কালারটা সেইটা ওইটা একটু ইয়া করলাম। যদি আমেরিকাটা করেন, আমেরিকার কালার, ইটালির কালার, ওই যে আমাদের আশাপু আছে ইটালিতে, হ্যাঁ, যদি আশাপুর জন্য কিছু করেন, তাহলে ওই যে, তাহলে কি কিসের হ্যাঁ, কালার ফলো করব? ওই যে পতাকার ওর দেশের যে যে আপনার এটা ফ্ল্যাগটা আছে ওনারা না, বললে তখন করা যাবে, এটা এটা আপনি বললে আর কি। নিজে যদি থেকে করবেন। যদি আপনি বাংলাদেশের জন্য করেন, বাংলাদেশের পতাকা করবেন আপনার ওই লাল সবুজ। ওকে, আর অনেকে এটাই এরকম কি? এটাই তো আর কি থাকে। আহ, আহ, আচ্ছা, আর একটা কোশ্চেন। সালাম ম্যাম আলাইকুম, চলে আসছে। কেমন আছেন? সালাম, আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আছি। আলাইকুম। আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, ভালো। সবাই ভালো আসসালামু আছেন? আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস, আসসালামু আলাইকুম এই মিস। যে এই যে আমাদের এটা নিয়ে, এই যে এই ওয়েবসাইট অডিট নিয়ে গতকালকে সবার অবস্থা খারাপ হয়ে গেছিল। কেন? তারপর শেষ পর্যন্ত সবাই ইয়ে মনে হয় করতে পারছে, আমি জানি না, আমি করছি। মানে আমি ইস্যু আসে না বেশি, তাই তো? আমি তো অনেক লাস্টের দিকের একটা পেজ রেখেছিলাম। এই শুধুমাত্র দুইটা, আর কোনো ম্যাম ইস্যুই ইস্যু নাই। বলতে কি, উবার সাজেস্টে ম্যাম যে কটা আমরা পাই না সে কটা তো বসায় দিই, কিন্তু ম্যাম কয়েকটা আছে আপনি মজ থেকে নিয়েছেন, মজে অ্যাকাউন্টই তো ক্রিয়েট করা যাইতেছে না ম্যাম, এটা কোনোভাবেই পারতেছি আমাদের না। হয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েট। আমার অ্যাকাউন্ট হয় তো নাই আপু, অ্যাকাউন্ট তো করছি আমি গত রাতে। আমার হইলই না। অ্যাকাউন্ট না আসলে হলে ভিপিএন অ্যাড করে, যেমন বাংলাদেশ থেকে ব্লক রাখছে না মোটামুটি। ম্যাম, অ্যাকাউন্ট করা যাচ্ছে, কিন্তু ওই অ্যাকাউন্ট যে হচ্ছে তো। তাহলে প্রথম আমি দিকে একটু স্ক্রিন শেয়ার দিতে যাচ্ছি প্র- ম্যাম, তা আমি প্রথম আমি আপনাদের সাথে রেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে প্রথম যাচ্ছি। দিকে মজের সাথে আমার একটু ভুল বোঝাবুঝি ছিল, এই জন্য অ্যাকাউন্ট করতে পারি নাই। বুঝতে পারছি। এখন না, করতে মজ পারছি। মজে ঝামেলা আছে বাংলাদেশ থেকে। মানে কোন কোন প্ল্যাটফর্ম গুলো করে, যেমন লিঙ্কডইন যেমন করেছে যে বাংলা, যেখানে ফেক অ্যাকাউন্ট অনেক বেশি থাকে বা একজন ইউজার মাল্টিপল অনেক বেশি অ্যাকাউন্ট থাকে, তখন ওই কান্ট্রি গুলোতে একটা আপনার টেম্পোরারি রেস্ট্রিকশন দেয়, বা একটা নির্দিষ্ট এরিয়া বা লোকেশনকে দিয়ে রাখে রেস্ট্রিকশন। তো সে কারণে দেখা যায় যে মজে অ্যাকাউন্ট খোলাটা একটু ঝামেলা হয় বাংলাদেশ থেকে। তো মদ ছাড়াও তো আমার কাজগুলো করা যাবে, যেমন আমি ওখান থেকে ডোমেইন অথরিটি নিয়েছি, পে স্প্যাম স্কোর নিয়েছি, নাম্বার অফ ব্যাকলিঙ্কিং নিয়েছি। সো ব্যাকলিঙ্কিং এর সংখ্যা, ডোমেন অথরিটি, এটা তো উবার সাজেস্টে আমাকে দিয়ে দিল। স্প্যাম স্কোরটা এবং পেজ অথরিটিটা আমরা যে ডিএপিএ চেকার দিয়ে আমরা এক্সপায়ার ডোমেন রিসার্চ করলাম, সেখান থেকে নিয়ে নেবেন। তো আমাদের সিমিলার তো অসংখ্য টুল আছে। একটা টুল যদি কোনোভাবে আমাদের কাজ না হয়, বা একটা টুলে আমাদের সার্চ লিমিট শেষ হয়ে গেল, তখন সিমিলার টাইপস অফ যে আরো টুলস গুলো আছে সেগুলোর হেল্প নিয়ে আমরা কাজগুলো করবো। তো একটার উপর ম্যাম কখনো সেটা তো নির্ভরশীল করছি, হওয়ার না। ডিএপিএ চেকার থেকে ম্যাম হচ্ছে হুম, পেজ অথরিটি, দেন স্প্যাম স্কোর, এগুলো তো হচ্ছে ম্যাম যেগুলো যেগুলো পাচ্ছিল ওগুলো ওখান থেকেও নিছি, কিন্তু দুই তিনটা আছে ম্যাম যেগুলো হচ্ছে মদ ছাড়া হয় না। তো ওইখানে ম্যাম আমি কিন্তু কালকে অনেকবার চেষ্টা করছি অ্যাকাউন্টে, আমার যেটা সমস্যা হচ্ছে ম্যাম ইমেল চাচ্ছে, সাইন ইন হইলে আপনার ইমেল চাচ্ছি, পাসওয়ার্ড চাচ্ছে, আমি আমার ইমেল পাসওয়ার্ড অন্য সব অ্যাপসে বা টুলসে হচ্ছে আপনার লগ ইন করা যাইতেছে, কিন্তু ওখানে দিলে বারবার একটা কি জানি লেখা আসতেছে, মানে কি জানি চাইতেছে ম্যাম, বুঝতে ওটা পারতেছি না। আপনার জিমেইলের মধ্যে যে আপনি অ্যাক্টিভ করেন নাই, তো সেজন্য হচ্ছে না মনে হয়। জিমেলে কি আদৌ আসছে আপু, কোনো নোটিফিকেশন আসছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেখতে অবশ্যই পারেন আপনার নোটিফিকেশন দেবে, ইনবক্সে ওটা অন করতে দেখতে হবে। হবে। ওটা হচ্ছে যদি কনফার্মেশন না করেন তাহলে তো ওরা ইউজ করতে দিবে না। অ্যাক্টিভেশন কোড আসে। মানে কোড আসে না, মানে লিংক আসলে, আসবে, হ্যাঁ, অ্যাক্টিভেশন লিংক লিঙ্কটা থাকবে। হ্যাঁ অ্যাক্টিভ করতে ঠিক হয়, আছে, ওটা তাইলেই হবে, না ওটা আচ্ছা হবে না। অ্যাক্টিভ আমি করলে হয়ে তাহলে যায়। জিমেলটা চেক দেবো। হ্যাঁ, জিমেলটা চেক করেন তাহলে এই সলিউশন পেয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, তো ওয়েবসাইট অডিটের ক্ষেত্রে কারো কি আরো কোনো প্রবলেম হচ্ছে? হ্যাঁ মিস, প্রবলেম আছে মিস। হ্যাঁ, বলুন। দুইটা প্রবলেম মিস। জি। একটু ম্যাম, ব্যাক লিঙ্কিং অডিটে কি আমরা নাম্বার দিব নাকি, যে এই সকল ওয়েবসাইটে প্রবলেম আছে ওইগুলো দেব? ব্যাকলিঙ্কিং এরটা দেখেন। সবকিছু ঠিক আছে, শুধু ব্যাকলিংকিংটা একটু প্রবলেম হবে। ব্যাকলিঙ্কিং এর অডিটটা এখানে ইনক্লুড করা হয়। হ্যাঁ, এটা দেখার নাই আমাদের, ব্যাকলিংকিং এর যে অডিট, এটা দেখার নাই আমাদের। টোটাল ব্যাকলিংকিং যাওয়া দেখলাম। এখানে দেখেন একটা অপশন আছে, ব্যাকলিংকস, দেখেছেন? হ্যাঁ, হ্যাঁ মিস, হ্যাঁ হ্যাঁ। ব্যাকলিংকস যে ব্যাকলিংকিং
ব্যাকলিংকিং ওভারভিউ ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না ভালোভাবে। চেক করছি তো, এটা তো আসে না, কিছু আসে না তো, এখানে গিয়েছি চেক করছি। হ্যালো। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম এখন শোনা যাচ্ছে ভালো। আমি এখানে হ্যাঁ এখানে আমাদের যে ওয়েবসাইটটা ছিল, ওয়েবসাইটটা আমি খুঁজে পাওয়া মুশকিল হয়ে আছে। আমাদের ওয়েবসাইটটাতে ওয়েবসাইট, তো এই যে সাইটটা হচ্ছে আমরা অডিট করেছিলাম, তো এই লিঙ্কটা আমি এখন কপি করব। সাইটের লিঙ্কটা কপি করে এখানে ব্যাকলিংকিং ওভারভিউতে আমাদের লিঙ্কটা পেস্ট করলাম। এটা রুট ডোমেন, দেন এখানে সার্চ করলাম, সার্চ দেওয়ার পরে এইটাই তো আসে, কিন্তু যে ব্যাকলিংকিং হ্যাঁ অডিট বলছি ওগুলো না, ওগুলো আসবে যে নাম্বার অফ ব্যাকলিংকিং, এটার নাম্বারটা দেখাচ্ছে, এটা গুড এটা নাম্বার তো অফ আসে। ব্যাকলিংকিং আছে এখানে। বাট আরেকটা নিচে আসবে, নিচে আসার পরে দেখেন এখানে রিপোর্টটা যে কোন কোন ওয়েবসাইটের সাথে সে ব্যাকলিংক করেছে। হ্যাঁ দেখেন এখানে সোর্স দেখাচ্ছে wikipedia.org তে, en.wikipedia.org তে সে কি করেছে, ব্যাকলিংক করেছে কোন তার কোন পেজটা, এই যে অ্যাবাউট পেজটা। হ্যাঁ, তো এটা এই ওয়েবসাইটে তাকে এক্সটার্নাল ব্যাকলিংক দিয়েছে। তাহলে এখানে অনেক ব্যাড ব্যাকলিংকিং থাকে। তো এখানে দেখেন ব্যাড ব্যাকলিংকিং বোঝার ওয়েটা হচ্ছে যাদের সাথে ব্যাকলিংকিং করেছে এদের ডোমেন অথরিটি দেখেন অনেক হাই, অনেক হাই ডোমেন অথরিটি ওয়ালা সাইটগুলোর সাথে ব্যাকলিংক করেছে। আবার পাশাপাশি আমাকে দেখতে হবে তাদের পেজ স্কোরটাও দেখাচ্ছে, এখানে দেখেন পেজ অথরিটিটা দেখাচ্ছে। বাট আমি দেখবো স্প্যাম স্কোর কেমন। দেখেন স্প্যাম স্কোর 9%, 16%, এগুলোতে কোনো ম্যাটার করছে না। যখন 30+ হয়ে যাবে, লাইক মনে করেন যে 30% আপ যখন হবে, তখন দেখেন এই যে 34 এটা সে মার্ক করে দিয়েছে। এটা ডোমেন অথরিটিটা একটু কম হলেও প্রবলেম ছিল না, বাট স্প্যাম স্কোরটা একটু হাইয়ের দিকে। তো যখন একটা আপনি স্প্যাম স্কোর ওলা, হাই স্প্যাম স্কোর ওলা একটা সাইটের সাথে ব্যাকলিংক করবেন, সেক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্টটা কিন্তু আপনার ওয়েবসাইটেও পড়বে। তখন ক্লায়েন্টকে কি করতে পারেন, এই যে ব্যাড ব্যাকলিংকিং গুলার রিপোর্ট তাকে দিতে পারেন। এটা এক্সপোর্ট করা যায়, আপনি এক্সপোর্ট করে নিতে পারেন টোটাল ফাইলটা এখান থেকে, এই যে এক্সপোর্ট টু সিএসভি তে ডাউনলোড করে নিতে পারেন। যে এটা এক্সেল ফাইলে দেখেন ডাউনলোড হয়েছে, এটা হচ্ছে আপনি আবার কপি পেস্ট করে এই গুগল শিটে নিয়ে আসবেন। সেম ওয়েতে। হ্যাঁ সেম ওয়েতে আপনি গুগল শিটে মনে করে নিয়ে আসবেন। এটা কি যেগুলো আপনার ওই যে 30 উপরে শুধু এগুলো নিব? হ্যাঁ, ম্যাম যেটা যেটা ডোমেন অথরিটি একদম কম থাকবে সেগুলো নেবেন। পাশাপাশি ডোমেন অথরিটি কম বলতে লাইক আপনার ক্লায়েন্টের ডোমেন অথরিটি 45, 50, সেক্ষেত্রে অবশ্যই আপনার এর থেকে আপার লেভেলের ডোমেন গুলোর সাথে ব্যাকলিং করা লাগে। এর থেকে কম লেভেলের ডোমেন গুলোর সাথে ব্যাকলিং করাটা ঠিক না। হ্যাঁ বলেন। ম্যাম ব্যাকলিংকিং এর এই যে ডেটাটা আমাদের দিতে হবে নিচেরটা। দিতে হবে বলতে ব্যাড ব্যাকলিংকিং গুলো জাস্ট তাকে দেখিয়ে দেবেন। যদি তার কম্পিটিটর হয়, যদি কম্পিটিটরদের জন্য অ্যানালাইসিস করে, তাহলে দেখা যায় যে সে কাদের সাথে ব্যাকলিংকিং করেছে এটা আমার ক্লায়েন্ট দেখতে চাইতে পারে, যে তার কম্পিটিটর কাদের সাথে ব্যাকলিং করেছে। তখন কেউ এই টাইপস অফ বিজনেসে বা ওয়েবসাইটের সাথে ট্রাই করবে ব্যাকলিং করার জন্য। মনে করেন এই যে ইএন উইকিপিডিয়া হচ্ছে এরা একটা ব্যাকলিং পেয়েছে, তখন আমাদের অডিটিংটা সহজ হয়ে গেল না? তখন আমাদের ওই সেম টাইপ অফ কন্টেন্ট আছে, যেমন এদের এখানে ওরা কোন পেজটাকে ব্যাকলিং দিয়েছে, তখন ওদের সাথে আমরা আবার কন্ট্যাক্ট করবো যে তুমি কি এক্সটার্নাল ব্যাকলিং দিবা কিনা আমাদেরকে। ঠিক আছে, কারণ তাদের ডোমেন অথরিটি ভালো, পেজ অথরিটি ভালো, স্প্যানিশ তো কম আছে। তারপরে দেখেন এখানে অ্যাঙ্কর টেক্সটটাও দিয়ে দিয়েছে। অ্যাঙ্কর টেক্সট মানে যে টেক্সটটা ব্যাকএন্ডে ব্যাকলিং করা হয়। দেখেন এখানে অ্যাঙ্কর টেক্সট গুলো দেখাচ্ছে। দেন এই 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 দুটো সেকশন দরকার নেই, দুটো সেকশন আমি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ এই দুটো আপনার তো কমন। সমস্যা নাই না, হ্যাঁ এডিট না করলে যদি হ্যাঁ, ওই যদি সমস্যা না আছে? ওই ওই দুটো দরকার নেই ভাই। আর যদি আমাদেরকে বলে যে কম্পিটিটর অ্যানালাইসিস করতে, তখন আমরা সকল ডেটা দিব। আর যখন এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য হবে, তখন এখান থেকে দেখে দেখে, যেমন এখানে এখান থেকে দেখে দেখে খুঁজে একটা মুশকিল, আমি এখান থেকে দেখবো কোন ওয়েবসাইটটা
35 আসলো। এই যে এটাকে ধরে আমি মার্ক করে দেবো, এই যে তোমার দেখো আর তোমার স্প্যাম স্কোর হাই, তখন এগুলাকে কি করা যায়, ওদের সাথে কথা বলে যে না আমার ব্যাকলিঙ্কিং লাগবে না, রিমুভ করে দাও, এটা একটা ওয়ে। অথবা থাকতে পারে সেখানে ব্যাকলিঙ্কিং সেখানে থাকতে পারে, কারণ ওই ওয়েবসাইটের সাপোজ অনেক ভিজিটর আছে, সেখান থেকে আপনি অনেক ভিজিটর পান। তো সেক্ষেত্রে ব্যাকলিঙ্কিংটা থাকতে পারে, বাট আপনি গুগলের কাছে এটা ডিজার্ভও করে রাখতে পারেন। ডিজার্ভ দ্যাট মিনস এটা হচ্ছে অনেকটা ডিজ অ্যালাউ টাইপের, যে আমি এই ব্যাকলিঙ্কিংটা অ্যালাউ করছি না, বা আমার জানা সত্ত্বেও ব্যাকলিঙ্কিংটা হয় নাই, বা আমার এই ব্যাকলিঙ্কিংটাকে তুমি কাউন্ট করবো না। গুগলকে আপনি এভাবে রিকোয়েস্ট করতে পারেন ডিজার্ভতে জন্য। তো তখন এই যে এটা লিস্ট গুলা খালি ক্লায়েন্টকে দিবেন। তারপর এটা দেখেন 7 to 6, দেখছেন কত হাই স্প্যাম স্কোর। তখন এইগুলা থেকে খালি মার্ক করে করে, হ্যাঁ এগুলা থেকে খালি মার্ক করে করে কত নাম্বারটা দেখে মার্ক করে করে বাকিগুলো ডিলিট করে খালি এখানে টাইটেল দিবেন যে ইওর ব্যাড ব্যাকলিঙ্কিং রেজাল্ট। ব্যাড ব্যাকলিঙ্কিং মানে যেগুলা ডোমেন অথরিটি আপনার থেকে কম এবং স্প্যাম স্কোর 30+। ঠিক আছে, দ্যাটস ইট, এতটুকু। এটা তো ঠিক এখানে আছে। দেখেন আরেকটা আমাকে আর দেখাচ্ছে না, কারণ এটা আমার ফ্রি ট্রায়াল যাচ্ছে বা প্রো লাগবে। এখানে এখানে অলমোস্ট 45,000 ব্যাকলিঙ্কিং এর ডেটা আছে, এটা করতেছি। 46,000 প্রায়। ঠিক আছে, আর কিছু ভাইয়া বলছিলেন? একটা হ্যাঁ প্রশ্ন মিস, ছিল। আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। মিস আপনি যে কালকে ওয়েবসাইট অডিট করছেন, ওটার নিচে যে আরো অনেকগুলো ইনফরমেশন দিয়েছেন, একটু যদি শর্টকাটে বুঝে দিতেন। এটা তো বলেছিলাম ভাইয়া ক্লাসে দিদি, এগুলো সব হ্যাঁ ইয়েতে মিস থাকে না। বলেছিলেন। এগুলো তো বলেছিলাম সব হচ্ছে আপনাদেরকে যে আপনাদের এগুলো আসেনি, বাট এটা আসতে পারে। যেমন ইউআরএলটা অনেক বেশি লং হতে পারে, ইউআরএল এর একটা ক্যারেক্টার লিমিট আছে, মানে ওয়েবসাইটের প্রত্যেকটা পেজের যে ইউআরএলটা সেটা। দেন পোরলি ফরম্যাটেড ইউআরএল, যে ইউআরএল এর এসইও করা হয় নাই, সেগুলো পোরলি ফরম্যাটেড ইউআরএল। দেন মাল্টিপল ডেসক্রিপশন, মানে মেটা ডেসক্রিপশনটা মানে সেমটা অনেক জায়গায় পাওয়া গেছে। তো এগুলো বলেছে কিন্তু গত ক্লাসের লাস্টে দিয়ে যে এই বিষয়গুলো আপনাদের আসে নাই, বাট আসতে পারে। ম্যাম আমরা কি হচ্ছে যে আপনি যে নিচে আরো যে ইনফরমেশন গুলো দিছেন এগুলো কি অ্যাসাইনমেন্টে সাবমিট করবো নাকি এই যে শুধু নো ম্যামে নো, যে ডোমেন আপনাদের যে অথরিটি? ওয়েবসাইটটা দিয়েছি সেখানে যা আসে তাই দিবেন, এর বাইরে কিছু দিতে হবে না। ঠিক আছে আপনাদের ম্যাম। ওই ওয়েবসাইট অডিট করে আপনি যতটুকু পান ততটুকুই দিবেন, এর বেশি আমাকে লাগবে না। যেগুলো নাই, সে যে দোষ ম্যাম করেনি সেই দোষ তার উপর চাপিয়ে এখানে দিলে হচ্ছে সেখানে এই যে দিবে। একটা মোবাইল প্রশ্ন ছিল স্পিড পারফরমেন্স, তারপর ডেস্কটপ স্পিড পারফরমেন্স, এগুলো তো চেঞ্জ হতে থাকে। আমি গত রাতে যখন করছিলাম তখন পাইলাম একরকম, আবার সকালে হ্যাঁ, করতেছি এটা তখন। এটা আসলে অ্যাক্টিভিটি, ওয়েবসাইট গুলোতে তো প্রতিনিয়তই কাজ চলছে। জি। লাইক নতুন করে কন্টেন্ট আপলোড হচ্ছে, কন্টেন্ট অপটিমাইজ হচ্ছে, আবার অনেক আনঅপটিমাইজড কন্টেন্ট শেয়ার হচ্ছে। এর মাধ্যমে বাড়বে কমবে বাড়বে কমবে, ভিজিটর কম আসছে বেশি আসছে। আবার অনেকেই বলতেছে তো এই যে ডিএপি এগুলো ইয়ে হচ্ছে, কিন্তু আমি তো রাতে যেরকম দেখলাম সকালেও সেমই। না, ডিএপি এটা এত দ্রুত রাতারাতি চেঞ্জ হবে না। হ্যাঁ এই যে ম্যাম সেটা না, আসলে ডিএপি এটা যেটা হয়েছে ম্যাম, আমাদের ডি এর সাথে হচ্ছে সবার ডি এটা মিলছে, কিন্তু পি এতে যে কারো হচ্ছে 54 কি কারো 38, আবার কারো 54 এরকম আসতেছে, মানে এটা 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 হচ্ছে মিল এটা পাওয়া যাচ্ছে না টুলসের ম্যাম। জন্য হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে টুলস এর জন্য হয়, যেমন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এর ক্ষেত্রে আমরা কি দেখেছি, এমএসবি এক এক টুল আমাদের এক এক ধরনের ডেটা দিচ্ছে, কেডি এক এক টুল এক এক ধরনের ডেটা দিচ্ছে, কিছুটা কম বেশি হয় বাট রেঞ্জটা ঠিক রাখে। কারণ কেউ হচ্ছে 6 মাসের একটা ডেটাবেজ আমাকে দেখাচ্ছে, বা কেউ 1 বছরের, বা কেউ লাস্ট মান্থের, বা কেউ লাস্ট 5 উইকের, এরকম হয় বিষয়গুলো। তো সেক্ষেত্রে কিছু আচ্ছা, কম বেশি আপডেটের হতে পারে। উপর ডিপেন্ড করে। মানে হ্যাঁ, এটার জন্য তো তাহলে কোনো সমস্যা নেই, মানে হ্যাঁ, কার এটার কম জন্য হলো কোনো বেশি হলো। এটার জন্য কোনো সমস্যা নেই। এবং আম, এটার জন্য মানে ডিএপিএস স্প্যাম স্কোরের জন্য আমরা ভালো অথরিটি ওয়ালা ওয়েবসাইট গুলার তথ্য নেব, তাহলে ক্লায়েন্ট কনফিউজ হবে না। লাইক ক্লায়েন্টও দেখবেন যে এগুলো সাইটই টুলই সে ইউজ করছে। হ্যাঁ, এগুলা পুরো টুল গুলাই তারা ইউজ করে থাকে, আপনার সাথে ম্যাচ করে যাবে, তখন দেখা যাবে যে ওরা কনফিউজড হবে না যে না আমার তো ডিএ আরো বেশি ছিল, তুমি কেন কম দেখাচ্ছ। এরকম হবে না। তো লো কোয়ালিটি ফুল সাইডের তথ্য আমরা নিব না, যেগুলো কোয়ালিটি একটু হাই লেভেলের সেইগুলোর তথ্যই নিব আমরা। যেমন উবার সাজেস্ট, এসিএমরা, যেগুলো আপনাদেরকে দেখিয়েছি, এসওয়েব। হ্যাঁ। একটা প্রশ্ন ছিল ম্যাম। ম্যাম। হ্যাঁ, একজন একজন বলেন, দুজন ভাই বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হলো এই ব্যাক লিঙ্কিং এর যেটা আমরা দেখলাম, এটা হলো যে যেটা সম্পূর্ণ যেই আমার লিস্টটা আসছে নিচে, এই যে আপনার যে 70টা 80টা 100টা সম্পূর্ণ আমি এক্সপোর্ট করে ওই যে গুগল শিটে দিয়ে ওইখান থেকে যেগুলি আমার ডোমেন আপনার কম লাগবে
বা যেগুলি মনে হবে যে আমার এই যে স্কোর বেশি, শুধু এগুলি রাইখা আর বাকিগুলি আমি ডিলিট করে দিবো, এই তো বলছি। বাকিগুলা ডিলিট করবেন, হ্যাঁ। আর যদি ক্লায়েন্ট বলে যে এটা আমার কম্পিটিটরের ওয়েবসাইট, আমার কম্পিটিটর কি কি কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করছে সেই ডেটা দাও, তখন আপনাকে পুরোটাই দিতে হবে। সেটা আপনার নেগেটিভ ব্যাড ব্যাকলিঙ্কিং থাক আর গুড ব্যাকলিঙ্কিং থাক, যাই থাকুক না কেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আরেকটা করছি কি মিস, এটা যেটা এই যে ওয়েটের আপনার সবগুলি আমি রাখছি, তো যেগুলো আমি পাই নাই, হ্যাঁ, যেগুলি এই পেজের সাথে নাই, আমি এটার পাশে এই যে গ্রেট ওয়ার্ক লিখে দিচ্ছি। কি করেছেন বুঝিনি। আমি যে যে লিস্টটা আপনার ছিল, যেটা মানে ফরম্যাটটা ছিল, ফরম্যাটের মধ্যে আপনার যেগুলি যেগুলো ছিল অনেকগুলি আমি রাখছি রাইখা, এগুলি পেজে কোনো ইস্যু নাই, হ্যাঁ, তো আমি এটার হুম। ওই পয়েন্টটা লিখে এটার পাশে আমি লিখে দিচ্ছি যে নো গ্রেট নো ওয়ার্ক। নো নো ইস্যু ফাউন্ড। হ্যাঁ, নো ইস্যু যেটা ফাউন্ড নো লিখে ইস্যু পাবো, নো ইস্যু তারও অনেকগুলো আমাকে দেখিয়েছিল। হ্যাঁ। যেমন এখানে সাইট অডিটের পরে আমাকে আরো নিচে অনেকগুলো সেকশন ছিল যেগুলোতে ইস্যু কোনো পাই নাই। তো যেগুলোতে ইস্যু পাবো না সেগুলো মেনশন না করলেও চলবে, কোনো সমস্যা নেই। ওগুলো আপনাকে যে দেখাতে হবে তা না, ওগুলো জিনিসগুলো আপনি দেখাবেনই না যেটাতে ইস্যুই নাই। তো এটা আমরা দেখানোর কোনো প্রয়োজন নেই। ওকে। আমি আবার কনক্লুশনে দিচ্ছি যে এই যে এগুলি হলো আপনার এই যে গুড গুড আবার ব্যাড, হ্যাঁ, দুইটাই দেওয়া হয়েছে আপনাকে। ঠিক আছে, দেখবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে পাঁচ ক্লাস থেকে? ম্যাম, আমি যদি কোনো ওয়েবসাইটের ব্যাকলিঙ্কিং পেতে চাই তাহলে কি তার সাথে আগে কন্টাক্ট করতে হয় যে আমাকে ব্যাকলিঙ্কিং দেবে কিনা? কন্টাক্ট করতে হয়, এটা অনেকগুলো মেথডই আছে। ম্যাক্সিমাম মেথডই হচ্ছে কন্টাক্ট বেসে, তাকে পে করতে হয় একটা এককালীন পেমেন্টের মাধ্যমে, তারা প্যাকেজ দিয়ে দেয়। এগুলো দেখবো অফ পেজ এসিওর ক্লাসে দেখবো। আর ম্যাম, কন্টেন্ট রাইটিং এ যে কালার ফলো করতে বললেন, এটা কি ম্যাম ওই যে দেশের ফ্ল্যাগের কালার? কালার মানে? কালার কন্টেন্ট রাইটিং এ যে ক্লায়েন্ট যে কালার দিবে সেটা ফলো করতে? না, কিসের কালার দিবে ক্লায়েন্ট? কোনো কালার থাকবে না, ব্ল্যাক কালার থাকবে, কোনো কালার থাকবে না। আপনার টোটাল কন্টেন্টটা রাইটিং এর পরে টোটালটা সিলেক্ট করবেন। আচ্ছা, এটা কি আমার ফাইল না নাকি? আমি যদি কালার দিয়ে নিচ্ছি, আমার যদি মনে হলো যে আমি এখানে মানে একটা সুন্দর একটা কালার দিয়ে দিব, এটা ব্ল্যাক না, হোয়াইট না রেখে। নো, টাইমস নিউ রোমান ফন্টে দিবেন। একটা স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 18। এটার পেজের স্পেসটা বাড়িয়ে দিবেন, 1.5 এ রাখবেন। অ্যান্ড হচ্ছে আপনি কালার যেটা করতে পারেন, মনে করেন এটা আপনার ব্লগের টাইটেল আর এটা আপনার কিওয়ার্ড। কিওয়ার্ডটাকে আপনি হাইলাইট করতে পারেন, লাইক গ্রিন মার্ক দিয়ে ক্লায়েন্টকে বলে রাখবেন যে কিওয়ার্ডটা আমি টাইটেলে হাইলাইট করে দিয়েছি, কিওয়ার্ডটা গ্রিন মার্কে রাখেন। অ্যান্ড দেন এখানে সাব পয়েন্ট যেগুলো আসে এগুলো আপনি বোল্ড করে দেন। বোল্ড করে এটা একটু কালারিং করতে পারেন, বাট এটা আসলে কোনো প্রয়োজন নেই। কারণ আপনার এই কন্টেন্ট ক্লায়েন্ট এই ডক ফাইলে আজীবন রেখে দেবে আর দেখবে পড়বে এরকম না, এটা ওয়েবসাইটে চলে যাবে, তার ওয়েবসাইটে পাবলিশ হবে। সো এখানে কালার গুলো না ইউজ করাই বেটার, কারণ তারা কালার তো ওয়েবসাইটে যদি প্রয়োজন হয় তারা ওয়েবসাইটে কালার গুলো চেঞ্জ করবে, এখানে কালারে কোনো বিষয় আসে যায় না। এখানে যেটা আপনারা যেই ফিচার ইমেজ একটা ক্রিয়েট করে দিবেন, সাথে আরো অ্যাডিশনাল ইমেজ দিবেন, সেই ইমেজগুলো যদি নিজে থেকে রিক্রিয়েট করেন, সেক্ষেত্রে ক্লায়েন্টের ব্র্যান্ড কালারটা তার লোগোতে যে কালার আছে সেটা ফলো করতে পারেন। ঠিক আছে? ইমেজ কোন এছাড়া জায়গায়? ওকে ম্যাম। টেক্সটের কোনো কালার নেই, টেক্সট ব্ল্যাক কালার থাকবে। ওকে। ম্যাম, ম্যাম, আমি আমার জিমেল চেক দিছি, জিমেলে কোনো নোটিফিকেশন আসে নাই, তাহলে কি করব? জিমেলের সবগুলা ফোল্ডারে দেখেন, সোশিয়াল, তারপরে যতগুলা ফোল্ডার আছে, প্রাইমারিতে নাও থাকতে পারে, অন্য ফোল্ডার গুলো চেক করেন। না হলে হচ্ছে আপনার এই কাজগুলো ইউবার সাজেস্ট এন্ড এসিএম রাশ থেকে চালিয়ে নেবেন, অথবা একটা ফ্রি ভিপিএন অ্যাড করে সেক্ষেত্রে সাইন আপ করে নিলে হয়ে যাবে আশা করি। ম্যাম, 3টে অ্যাসাইনমেন্টের নাম্বার দেওয়া হয়নি তো এখনো। পেন্ডিং আছে আপনাদের অ্যাসাইনমেন্ট, দেখি বসবো। আমার মানে যখন বসি একসাথে দেখা যায়, দেখা হয়ে যায়। বাট এই যে আপনাদের তিনটা আরেকটা ক্লাসে বেশ অনেকগুলো অ্যাসাইনমেন্ট পেন্ডিং আছে, দেখে দেবো। ম্যাম, ক্লাসের বাইরে একটা কথা ছিল, এটা হচ্ছে এই যে আমার নামটা না, আমার নামটা তো অনেক রকম। তো এখন এই নাম অনুযায়ী তো সার্টিফিকেট হবে আমাদের, তাই না? হুম। তাইলে এখন আমার হচ্ছে ওখানে নামটা একটু চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করা যাবে? ওটা হচ্ছে ওই যে প্রোফাইল আছে না আপনাদের, যেখানে লগ ইন হন জি, ইস্যুক্ষণে, জি। ওখানে লগ ইন হয়ে প্রোফাইলের সেটিংস এ যে নাম চেঞ্জিং এর অপশন আছে, এখনই চেঞ্জ করে ফেলবেন, তাহলে সার্টিফিকেটে ওই নামটাই আসবে।
তাইলে ওখানে যে নামটা আছে, এই যে যেখানে আমাদের রোল কল করা হয় ওখানে। এখন আরো কোথাও আছে কিনা নাম আমি তো জানি না, এখানে এটা তো চেঞ্জ যে করে আমাদের দেওয়া যায়। আমাদের আমাদের যখন রোল কল করা হুম, হয় ওখানে নামটা তো আছে, ওখান থেকেই হ্যাঁ, তো শুনতে হবে। সেটাই। এখন এটা এটা চেঞ্জ করে দিতে পারি আমি, কিন্তু এখন আরো কোথাও নাম আপনার আছে কিনা লিস্টিং করা, যার জন্য এটা একটু কথা বলে নিন। কারণ আমি দেখেছিলাম আগে যারা এই প্রবলেমটার জন্য সলিউশন চেয়েছে বলেছে ড্যাশবোর্ড থেকে চেঞ্জ করে নিতে। তো এটা বলবেন যে আমার নামটা তো সার্টিফিকেটে এই নামটাই আসবে, তো আমি নামটা চেঞ্জ করতে চাচ্ছি। সেক্ষেত্রে ম্যামকে বলে আমি আমাদের অ্যাটেন্ডেন্স শিটেও নামটা আপডেট করিয়ে নিব। তো আরো কোথাও কি আপডেট করাতে হবে কিনা নামটা, এটা একটু আস্ক করবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, কারণ আরো কোথাও ওদের কাছে আপনার ইনফরমেশন রেখেছে কিনা বা থাকতে পারে, তখন দেখা যাবে যে ওই নামটা আবার চলে গেল। এই কারণে আরো কোথাও আপডেট করতে হবে কিনা, যেমন অ্যাটেন্ডেন্সটা আমি করে দিতে পারবো, আপনার প্রোফাইলেরটা আপনি করবেন। আরো কোনো জায়গায় যদি অপশন থাকে সেটা ওনাদের কাছ থেকে বলে আপডেট করিয়ে দিবেন। ম্যাম এই ক্ষেত্রে নাম কি হচ্ছে বার্থ সার্টিফিকেটে যেটা হ্যাঁ, দেওয়া আছে কি এনআইডি কার্ডে যেটা জি দেওয়া আছে সেটা দিলে ভালো হয়? জি জি, অবশ্যই সেটা সার্টিফিকেটটা দিন। তাহলে ওই নামেই আসে? হ্যাঁ, একদম ওই নামটাই দেওয়া ভালো, কারণ তাহলে তো আপনার ম্যাম যত আমারও চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে ফেলবেন, কারণ আর আমাদের যত সার্টিফিকেট আছে সব তো ওই আমাদের এক্সাক্ট ওই জন্ম নিবন্ধন বা এনআইডির সাথে ম্যাচ করেই তো সার্টিফিকেট গুলো আসে। এবং এগুলা যদি কোনো মিসম্যাচ হয় কোনোটা, সেক্ষেত্রে দেখা যায় যে আপনি যে কোনো ধরনের চাকরি জব বা যে কোনো জায়গাতে আপনি প্রবলেমে পড়েন। কারণ নামটা ম্যাচ করাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। লাইক ফ্রিল্যান্সিং মার্কেট আমার প্লেসের অ্যাকাউন্ট, আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, সব জায়গায় নাম আপনার সেম হতে হবে। এক জায়গায় যদি নাম অ্যাড্রেস বা কোনো কিছু লাইক আপনি একটা ডট দেন নাই, এমডির পরে একটা ডট দেন নাই, তার জন্য দেখা যাবে আপনার পেমেন্ট আটকে যাবে। তো নাম খুব গুরুত্বপূর্ণ বিষয়, সব জায়গায় ফুল নেমটা ইউজ করবেন, সেম অ্যাজ এনআইডিটা। তাহলে ম্যাম আপাতত হচ্ছে নিজেদের প্রোফাইলের নামটা হচ্ছে চেঞ্জ করে দেন, ইশিখুন সাপোর্টকে জানাবো যে আমরা একজনই হচ্ছে কথা নামটা। বলেন, একজন কথা বললেই তো সলিউশন পেয়ে যাবেন, গ্রুপে জানিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম। আচ্ছা, আজকে কিন্তু আমরা ওয়েবসাইট ক্রিয়েট করবো একটা, হ্যাঁ। তো তার জন্য আমাদের কি প্রয়োজন, ডোমেন হোস্টিং প্রয়োজন। তো আমি ফ্রি ওয়েতে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেন কিছুদিন কাজ করেন, যাদের এসইও ফিল্ড নিয়ে কাজ করতে ভালো লাগবে তারা ডোমেন হোস্টিং কিনে নেবেন। অথবা এসইও ফিল্ড নিয়ে কাজ করবেন না, আপনি সাপোজ আপনি হচ্ছে ইয়া করবেন কি বলে অল ওভার ডিজিটাল মার্কেটিং এর যে কোনো বিষয় নিয়ে কাজ করবেন, তার জন্য কিন্তু আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকা উচিত, তাই না, অ্যাজ আ মার্কেটার হিসেবে। কারণ এখনকার মার্কেটে অনেক কম্পিটিশন। সেক্ষেত্রে আপনি যদি অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকতে চান, ওয়েবসাইট আপনার একটা এক্সট্রা ভ্যালু ক্রিয়েট করবে আপনার বিজনেসে। তো সেক্ষেত্রে করে নেবেন আপাতত প্র্যাকটিস পারপাস pantheon.io, এখানে গিয়ে হচ্ছে আপনারা সাইন আপ করবেন। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখানে যাবেন, যাওয়ার পরে হচ্ছে এখানে কি লিখবেন, গেট স্টার্টেড। স্টার্টেড দেওয়ার পরে কি আসবে, এখানে দেখাচ্ছে লগ ইন অপশন, আর আপনাদেরকে দেখাবে সাইন আপের জন্য কন্টিনিউ উইথ গুগল বা মেল দিয়ে সাইন আপ হতে পারেন। তো আমার অ্যাকাউন্ট থাকার কথা, আহ, দেখি কোনো একটা দিয়ে কি হয়, তাহলে হতে পারে। ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস কমপ্লিট ইউর, আচ্ছা এটা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, তো আমার ছিল অ্যাকাউন্ট, ক্রিয়েট করতে চাচ্ছিলাম না। তো দেখি অ্যাকাউন্টে আপনার যখন এটাতে সাইন আপ দিবেন, আপনাকে একটা ভেরিফিকেশন থাকছে, তো যে মেলটা এখানে দেওয়া আছে এই মেলে আবার আমি এখানে সাইন ইন, এখানে মেল আবার এখানে পাসওয়ার্ড সাইন ইন, ইমেলের অভাব নেই আমরা। হুম, হ্যালো ম্যাম, হ্যাঁ। আপনার কথাগুলো তো ঠিক মতো আসতেছে না। এটা কেন হচ্ছে বুঝতেছি না তো, নেটের ইস্যু মনে হচ্ছে, বেজে বেজে আসছে নাকি আসতে যাচ্ছে কথা, কোনটা? আসতেও আসে, বেজে আবার বেজে মাঝে আসতেছে। মাঝে। ম্যাম এখন ক্লিয়ার আসছে, তখন হচ্ছে আপনার কথা কিছুই শোনা যায় না, বেজে বেজে আসতেছিল। মাইক্রোফোনের ইস্যু, মাইক্রোফোন তো ম্যাম দেখা এখন আবার সেই সমস্যাটা করতেছে, মানে ড্যাব ড্যাব করে একটা শব্দ হয়। ড্যাব ড্যাব তো আমি করলাম, মাইক্রোফোনে দুটো টুকা দিলাম এই জন্য ড্যাব ড্যাব। আচ্ছা মাইক্রো ম্যাম, এখন ঠিক আছে। ঝামেলা এখন করছে ঠিক আছে কিন্তু, ম্যাম। দুটো টুকা খেয়ে ঠিক হয়ে গেছে।
আচ্ছা, দেখি যদি আরো প্রবলেম হয় আমাকে বলিয়েন ক্লাস চলাকালীন সময়েই, তাহলে আমি বুঝতে পারবো যে আমার মাইক্রোফোনে কোনো ইস্যু আছে। রাতে ক্লাসটা তখন ল্যাপটপে নিয়ে ট্রাই করতে হবে, নেট তো না মাইক্রোফোনে। আচ্ছা দেখেন, আমার মেইলে এই যে ভেরিফিকেশন, ভেরিফাই ইওর ইমেল বাটন আসছে, মানে লিংক আসছে। তো এখানে ক্লিক করার পরে আমাকে একটা ইমেল অ্যাকাউন্ট ভেরিফাইড দেখাচ্ছে। এখন যে লগ ইন করতে হবে, এখন আবার ইমেল অ্যাড্রেস দাও। এখন পেনশন সাইটের ড্যাশবোর্ডে নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে ড্যাশবোর্ডে নিয়ে আসার পরে এখন আমি এখানে একটা সাইট ক্রিয়েট করবো, যে সাইটসে আসার পরে এখানে মাল্টিপল সাইট ক্রিয়েট করা যাবে একটা পেনশন ড্যাশবোর্ডের আন্ডারে। ক্রিয়েট নিউ সাইট, আমাদের পেজের নামটা কি রেখেছিলাম মনে আছে? ম্যাম পেট পেট ওয়ার্ড ছিল। পেট ওয়ার্ল্ড ছিল। আচ্ছা, পেট ওয়ার্ল্ডের নামই খুলবো। দেখেন এখানে অনেকগুলো সিএমএস দেখাচ্ছে। সো সিএমএস বলতে বিভিন্ন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে আমাদের ওয়েবসাইটটা কোন সিস্টেমে আমরা ম্যানেজ করব, আমাদের কন্টেন্ট গুলা কোন সিস্টেমে হবে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সিস্টেমে হবে। কেন ওয়ার্ডপ্রেস? কারণ মোস্ট অফ দ্য ইউজার এই ওয়ার্ডপ্রেস সিএমএস টা বেশি প্রিফার করে, এবং আপনার ক্লায়েন্টের ক্ষেত্রেও প্রায় 50% প্লাস ইউজার ক্লায়েন্ট পাবেন যারা হচ্ছে ম্যাম ওয়ার্ডপ্রেস সিএমএস। কথাতে মাঝে মাঝে একটু ঝিরঝির ঝিরঝির শব্দ হচ্ছে। আচ্ছা হোক, একটু হবেই। এখন এটা ঠিক ঠিক আছে তো, করেন, হ্যাঁ, মোটামুটি ঠিক আছে এখন। এটা মানে ঠিক আমার করেন। কাছে না ভাইয়া মাঝে মাঝে কথা ঝিরঝির আসতেছে আর ওরকম হচ্ছে বেজে বেজে আসতেছে, ধরতে পারতেছি না। সবার আমার কাছে কাছেও কেমন? কম শোনা যাচ্ছে একটু। আমার কাছেও কম আসতেছে ম্যাম, কথা একটু কম শোনা যাচ্ছে। আমরাও কম পাচ্ছি। এমনি ঠিক আছে, যতটুকু আছে কিছু করার নাই, চলবে। এটাই তাহলে ক্লাস হবে না। হ্যাঁ, এগুলো পরে রেকর্ডিং শুনতে গেলে আবার দেখা যাবে যদি না বুঝেন। ম্যাম এই যে এখন কথাটা আপনার হচ্ছে একদম ভিতরে চলে যাবে, মানে কথাটা মনে ভিতর হচ্ছে কি আপনার শোনা যাচ্ছে না, এরকম এক মিনিট, এরকম হয়ে যায়। একটু আমি লিঙ্কটা পাঠাই আমাদের মেসেঞ্জারে। আমি ফোন থেকে জয়েন হচ্ছি, হ্যাঁ, ভয়েসটা ফোন থেকে দিচ্ছি। ঠিক আছে। ওকে, আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম একদম হ্যাঁ ক্লিয়ার। ম্যাম, শুনতে পাচ্ছি। এখন তো শুনি না কিছু।
ম্যাম, ডেস্কটপ থেকে মিউট করে দিলে ফোন থেকে ইয়ে রাখলে তো হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটু দেখেন তো কথা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ম্যাম, এখন তো বোঝা ঠিক আছে যাচ্ছে। ম্যাম। ওকে, ঠিক আছে। দেখেন কিছুক্ষণ কন্টিনিউ করি, তাহলে যদি এরকম প্রবলেম হয় তাহলে বুঝতে হবে হয়তো বা নেট ইস্যু আমার। ম্যাম আর না এখন হলে কথা ভালো বোঝা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো এখন আমরা জানি যে ওয়েবসাইট ডেভেলপ করতে হলে বিভিন্ন ধরনের কোডিং নলেজ জানা থাকা লাগে, তাই না? যেমন এইচটিএমএল, সিএসএস, লাভা, দেন হচ্ছে লারাভেল, বিভিন্ন ধরনের হচ্ছে আপনার আহ যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজ গুলো জানার প্রয়োজন আছে ওয়েবসাইট ডেভেলপ করার জন্য। তো এই ওয়েবসাইট ডেভেলপমেন্টটা কিন্তু একটা হার্ড স্কিল, এটা কিন্তু কোনো সফট স্কিল না। তো এই ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজগুলো অনেক সহজ করে দিয়েছে এরকম ওয়ার্ডপ্রেস, তারপরে ড্রুপাল, তারপরে আছে জুমলা, ঠিক আছে? এরকম আরো অনেক ধরনের সিএমএস আছে, অসংখ্য সিএমএস আছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড, যেগুলোর মাধ্যমে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি টেমপ্লেট গুলা যেরকম ভাবে আমরা টেমপ্লেট গুলা ডিজাইন করি, ঠিক তেমনই ভাবে আপনার ওয়েবসাইটটাকে আপনি ডিজাইন করতে পারবেন ড্র্যাগ এন্ড ড্রপ করে। তো তার মধ্যে একটা জনপ্রিয় সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। সো যেহেতু ওয়ার্ডপ্রেসটা বেশি জনপ্রিয়, ওয়ার্ডপ্রেস এর ইউজার বেশি, দ্যাটস ওয়াই আপনাদের এখানে ওয়ার্ডপ্রেস এসইওটাই রাখা হয়েছে। এবং আমরা ওয়ার্ডপ্রেস এসইও শিখবো, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এসইও কিভাবে করতে হয় সেটা শিখবো। বাট তার জন্য আমাকে ডেভেলপমেন্ট কেন প্রয়োজন আছে, ডেভেলপমেন্ট কতটুকুই বা জানার প্রয়োজন আছে। অবশ্যই কিছু না কিছু বিষয় আপনাকে জানার নলেজে থাকা লাগবে, কারণ আমরা ওয়েবসাইটের মানে যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য যে এসইওটা করব সেটা ওয়ার্ডপ্রেস এর কোথায় যেয়ে করতে হয়, ড্যাশবোর্ডে যে এসইওটা করতে হয়। সো আপনি যেখানে বসে আপনার পারফরমেন্স বা আপনার কাজগুলো করবেন, আপনার পারফরমেন্স যেখানে বসে দেখাবেন, তার আশেপাশের লোকেশন বা এরিয়া সম্পর্কে যখন আপনার কোনো নলেজ না থাকে বা জিরো নলেজ থাকে, তখন সেখানে অনেক ধরনের মিস্টেক হওয়ার চান্সেস থেকে যায়। সো এই ধরনের যেন কোনো ভুল না হয়, কারণ ক্লায়েন্টের ওয়েবসাইটে তার কাছে একটা গুরুত্বপূর্ণ এবং ভ্যালুয়েবল অ্যাসেট, তার অ্যাসেটে যেন কোনো প্রকার ক্ষতি না করে ফেলেন আপনার ভুলের জন্য, তার জন্য আপনার বেসিক নলেজ জানা প্রয়োজন আছে ওয়ার্ডপ্রেস এর উপরে। সো এই যতটুকু নলেজ গেইন করবেন, এইটা দিয়ে কিন্তু আপনার নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইটও আপনি ডেভেলপ করে ফেলতে পারবেন। তো এখানে আমি ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সাইটের নেম দিতে বলছে। সাইটটা ছিল পেট এন্ড কো, না? না পেট ওয়ার্ল্ড? চল মিস। পেটওয়ার। আচ্ছা, ক্যাপিটাল লেটারে দিই, পেট ওয়ার্ল্ড। তো দেখেন আমার সাইটের স্ট্রাকচারটা কেমন হবে। এই যে দেখেন, pantheon.site.io, এটা হচ্ছে ওদের কি ডোমেন, মূল ডোমেন। এটা হচ্ছে ওদের কি মূল ডোমেন। তার আগে হচ্ছে এই যে এতটুকু মূল ডোমেন, তার আগে দেখেন পেট ডট ওয়ার্ল্ড, একটা হাইফেন দিয়ে ওয়ার্ল্ড। কেন এটা আসছে? এটা একটা সাবডোমেন তারা ক্রিয়েট করে দিচ্ছে প্যান্থিয়ন সাইটের আন্ডারে। সাবডোমেনের স্ট্রাকচার বা ক্যারেক্টার কি বলেছিলাম মনে আছে? সাবডোমেন না, মেইন ডোমেনের আগে ডট দিয়ে একটা ওয়ার্ড থাকবে। দেন এখানে কান্ট্রি ইউনাইটেড স্টেটস দেওয়া আছে, যা আছে তাই থাকবে, আপনি কন্টিনিউ দিবেন। অলরেডি আছে বলতেছে। আচ্ছা, তাহলে নামটা আমরা দেব পেট ওয়ার্ল্ড বিডি। দেখেন সাবডোমেনের ক্ষেত্রেও সেম নাম পেয়ে গেছে, দ্যাটস ওয়াই সে আমাকে বলতেছে অলরেডি এক্সিস্ট বলতেছে। তাহলে আমাদের নামটা অবশ্যই ইউজ হয় না এমন একটা নাম নিতে হবে। তো কন্টিনিউ দেওয়ার পরে এখন লোড নিচ্ছে, লোডিং ড্যাশবোর্ড, একটু সময় নেবে। ম্যাম নিজের নামে করা হ্যাঁ, নিজের নামে যাবে না? করবেন, আপনারা নিজের নামে খুলেন, সমস্যা নেই। অথবা আপনাদের পেজ গুলা যেই নামে খুলেছেন, প্রোফাইল গুলা যেই নামে খুলেছেন, নো প্রবলেম।
এটা আপনাকে কিছুক্ষণ সময় দিতে হবে, 3 থেকে 4 মিনিট। এত সময় নিচ্ছে। একটু সময় নেই এটাতে। 3 থেকে 4 মিনিট নাকি সেকেন্ড? না, একটু সময় না, নেই। সেকেন্ড না, সময় না এটা। আচ্ছা। 3-4 মিনিট সময় নিবে। সাইটটা সে ডেভেলপ, মানে সাইটের স্ট্রাকচারটা ডেভেলপ করে দিচ্ছে, আপনাকে একটা ড্যাশবোর্ড ডেভেলপ করে দিচ্ছে। এবং আমরা যখন সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি, যেমন আপনাদেরকে প্রসেস গুলো বলেছিলাম ডোমেন রিসার্চ ক্লাসে, যারা মনে রেখেছেন তাদের জন্য কাজে লাগবে। যখন আমরা সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি, তখন কিন্তু আমাদেরকে প্রোটোকল দেখার বা পিক করার অপশন দেয়। এইচটিটিপি নিবা নাকি এইচটিটিপিএস, নাকি এইচটিটিপিএস এর সাথে www ডট, কোনটা, কোন প্রোটোকল চাও? 4টা প্রোটোকল দেখিয়েছিলাম না, যে 4 ধরনের প্রোটোকল পিক করা যায় ওখান থেকে। তো যখন আমরা এই যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিই ফ্রম সি প্যানেল, তখন ওরা আমাদের এই অপশনটা দেখায় তুমি কোন প্রোটোকলটা নিবা। তো সেখান থেকে আমরা প্রোটোকল চুজ করে দিতে পারি। তো এখানে আমাদেরকে ডিফল্টে প্রোটোকল ওরা দিয়ে দিবে, কারণ আমরা সাবডোমেন নিচ্ছি pantheon.io র আন্ডারে। ওকে, কমপ্লিট দেখাচ্ছে। ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এটাতে ক্লিক করলাম। করার পরে আমার ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে নিবে না, বলেছে আমার প্যান্থিয়ন সাইটের ড্যাশবোর্ডে আনবে। ওকে, তো এখন এখান থেকে দেখেন সাইট অ্যাডমিন, এটাতে যাবেন, এই যে সাইট অ্যাডমিন। এন্ড লেটার টাইমে যখন আবার আসবেন তখন ভিজিট ডেভেলপমেন্ট সাইট, এটাতে ভিজিট করবেন। তো সাইট অ্যাডমিনে আসার পরে আপনার কাছে কান্ট্রি চাচ্ছে, মানে ল্যাঙ্গুয়েজ চাচ্ছে ইংলিশ, ইউনাইটেড স্টেটস এর ল্যাঙ্গুয়েজ থাকবে। সাইটের টাইটেলটা বিষয় না, এটা আমরা পরেও দিতে পারবো, কিন্তু ইউজার নেমটা একটা বিষয়। ইউজার নেম, আপনার এই সাইটে লগ ইন হতে গেলে একটা ইউজার নেম দরকার। যেমন আমি ইউজার নেম দিলাম পেট ওয়ার্ল্ড বিডি, যে ইউজার নেম দিয়ে আমি সাইটের ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে লগ ইন হবো। এন্ড আমাকে একটা পাসওয়ার্ড দিতে বলছে, পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে, এরকম স্মল লেটার, ক্যাপিটাল লেটার, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার থাকবে। তো এখন আমি একটা পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। তো দেখেন একটা স্ট্রং পাসওয়ার্ড আমি সেট করে নিচ্ছি। তো এই পাসওয়ার্ডটা আমার লাগবে যখন আমি ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে লগ ইন হবো, আর ইউজার নেমটা প্রয়োজন হবে। দেন আপনার একটা ইমেল দিতে পারেন, যে ইমেলে আপনার ইনফরমেশন পাঠাবে বা যেটা দিয়ে প্যান্থিয়নে সাইন আপ হয়েছে। এন্ড এখানে একটা অপশন দেখাচ্ছে যে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, মানে সার্চ ইঞ্জিনকে আমি ডিসকারেজ করছি যে না, তুমি আমার সাইটটা এখন কনস্ট্রাকশন মুডে আছে, তুমি আমার সাইটটা ইন্ডেক্স করো না, আমার সাইটে তুমি এসো না। কারণ আমাদের যখন বাড়িঘর কনস্ট্রাকশন মুডে থাকে, আমরা কখনোই টু লেট বিজ্ঞাপন টাঙাবো না, তাই না? যে আমরা ভাড়া দেবো এরকম বিজ্ঞাপন আমরা কখনোই টাঙাবো না যখন কনস্ট্রাকশন মুডে থাকবে। যদি টাঙাই তখন আপনার যে ভাড়াটি এসে কেমন ইমপ্রেশন ক্রিয়েট হবে। এই এলোমেলো ভাঙাচোরা বাড়ি কি সে ভাড়া নেবে? সে তো এখন ইনস্ট্যান্ট তার আগামী মাসে বাড়ি ভাড়া প্রয়োজন। সো আপনার এটা ডেভেলপ হতে আরো 6 মাস লাগবে, সো তার একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে। তো গুগলকে আমরা চাই না যে আমার ভাঙাচোরা অবস্থায় তুমি আমার সাইট ভিজিট করো বা ইন্ডেক্স করো। তার জন্য এটা তাকে আমরা ডিসকারেজ করে দেবো। দেন সাইটের ডেভেলপমেন্ট কমপ্লিট হলে তখন আমরা হচ্ছে এটা আবার এনাবল করে দিব। এটা আমি ড্যাশবোর্ড থেকে দেখে দেবো কোথা থেকে আবার এনাবল করে দিতে হয়। না হলে লাইক পুরো সাইটের কাজ শেষ হয়ে গেল, আপনি এনাবল করলেন না, তখন কিন্তু আপনার সাইটের কোনো কন্টেন্টে কোনো ভ্যালু থাকবে না যদি না গুগল সেটা ইন্ডেক্স করে। এখন এই যে ইনস্টল ওয়ার্ডপ্রেস,
এটা যে ব্রাউজারে সেভ করে দিলাম, আমার কাছে চাবে না বারবার। এখন আমি লগ ইন দিব। এই লগ ইনে যখন দেব তখন আমার এখানে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড লাগবে। তো এখন তো লগ ইন প্রসেসটা এভাবে আসলো। তো লেটার টাইমে আমার লগ ইন প্রসেসটা কিভাবে আসবে? লাইক আমি ই শিখনের ওয়েবসাইটে লগ ইন হবো, এটার লগ ইন ইউআরএল কি হবে বলেন তো? এরকম হবে ishikon.com/wp-admin/wp-admin এ যখন যাব, যাওয়ার পরে এই যে দেখেন আমাকে একটা ইউজার নেমের একটা অপশন দিচ্ছে আর একটা পাসওয়ার্ডের অপশন দিচ্ছে, যে ওদের ওয়েবসাইটের আপনারা যে লগ ইন হন সেই লগ ইন পেজ না, এটা হচ্ছে ওয়েবসাইটের ড্যাশবোর্ডের লগ ইন পেজ। এখানে একটা ইউজার নেম থাকবে, এখানে একটা পাসওয়ার্ড থাকবে। ঠিক তেমনই আমাদের ওয়েবসাইটেও, যেমন এটা ডেভ পেট ওয়ার্ল্ড বিডি, তারপরে pantheonsite.io/wp অ্যাডমিন, বা এখানে wp লগ ইন দেওয়া আছে, সমস্যা নেই। দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ ইন হয়ে যেতে পারবো। লগ ইনে রিমেম্বার দিবেন, আপনার অলওয়েজ মনে রাখবে এটা। এন্ড একটু আবার ড্যাশবোর্ডে আসি। এখন যখন আমি আবার এই প্যান্থিয়ন সাইট থেকে যদি আপনি ভিজিট করতে চান, ভিজিট ডেভেলপমেন্ট সাইটে ক্লিক করলে আপনার সাইটটা এই যে দেখাবে, যে সাইটের দেখেন একটা সে ডেমো একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছে। এই যে দেখেন আমার সাইটের নাম পেট ওয়ার্ল্ড বিডি। ঠিক আছে, আর যখন আমরা এটা ড্যাশবোর্ডে যাব তখন এখান থেকে সাইট অ্যাডমিনে ক্লিক করলে আপনাকে সাইটে নিয়ে যাবে। ওকে, তো এখন এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, একটু দেখে নেন। তো এই যে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা, এটা তো আমার প্যান্থিয়ন সাইটের একটা সাব ডোমেনের ফ্রি প্ল্যানে আমি আসছি। তো সেক্ষেত্রে যখন আপনি .com ডোমেন দিয়ে কাজ করবেন বা ক্লায়েন্টের ড্যাশবোর্ডে যাবেন, সেটার ইন্টারফেসটা কেমন হবে দেখতে? তা সেই ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ইন্টারফেস কেমন হবে? একটু ডিফারেন্ট না? যেহেতু ওটা প্রো, নাকি জি। ডিফারেন্ট হবে? হ্যাঁ, না, আমার ডিফারেন্ট হবে না, যা দেখছেন তাই। .com ডোমেনে আপনি যেমন একটা ড্যাশবোর্ড বা ইন্টারফেস পাবেন, ঠিক তেমনই এই ফ্রি সাইটেও সেম ড্যাশবোর্ড সেম ইন্টারফেস আমাকে দিয়েছে। ঠিক আছে, তো এখানে এই টুলস গুলোর সাথে আমরা পরিচিত হব আস্তে আস্তে। একটু জাস্ট ওভারভিউ ধারণা দেই। পোস্টে গেলে অল পোস্ট, ওয়েবসাইটে যত পোস্ট আছে সকল পোস্ট দেখতে পারবেন। পোস্ট বলতে কি হয়, কাকে বলা হয় পোস্ট? যেমন আমার হচ্ছে গার্ডেনিং রিলেটেড একটা ব্লগ সাইট আছে, গার্ডেনিং টিপস যেখানে শেয়ার করি। যেমন এই ওয়েবসাইটে একটা ব্লগ শেয়ার করা হচ্ছে 25 গার্ডেনিং টিপস। তারপর এখানে রেসিপি দেওয়া আছে, ব্রেকফাস্ট রেসিপি, ডিনার রেসিপি, ডেজার্ট রেসিপি। এই যে রেসিপি দেওয়া হয়েছে এক একটা পেজে, এই যে এইটা পাবলিশ করা হয়েছে, এটা অ্যাজ আ পোস্ট হিসেবে পাবলিশ হয়েছে। এই যে রেসিপিটা চকলেটের একটা রেসিপি, এটা একটা পোস্ট, এটা কিন্তু কোনো পেজ না। পেজ হচ্ছে এই যে ডেকোরেটিং, যে এই যে এটা একটা পেজ, এই পেজের আন্ডারে এগুলো পোস্ট হয়েছে। এটা হচ্ছে হোম ইমপ্রুভমেন্ট, এইটা একটা পেজ, এইটার আন্ডারে এগুলো পোস্ট হয়েছে। গার্ডেন, এটা একটা পেজ, এইটার আন্ডারে এইগুলো সব পোস্ট হয়েছে। সো এই যে পোস্ট, এক একটা পেজে যে কন্টেন্ট গুলো আমরা পাবলিশ করবো, এগুলোকে কিন্তু পোস্ট বলা হয়। তো সেক্ষেত্রে এখানে অল পোস্ট দেখতে পারবো, নতুন পোস্ট ক্রিয়েট করার অপশন আছে। মিডিয়া বলতে আপনার ওয়েবসাইটে যত মিডিয়া ফাইল ইউজ করবেন, মানে ইমেজ ফাইল আপনি আপলোড করবেন, এই মিডিয়া থেকে লাইব্রেরিতে গেলে সকল ওই ওয়েবসাইটে যত ইমেজ আছে সেগুলো দেখা যাবে। পেজেসে যে আপনার অল পেজ দেখাবে, অল পেজেসে গেলে এই যেমন এখানে এই ওয়েবসাইটে দেখাচ্ছে প্রাইভেসি পলিসি পেজ আছে, স্যাম্পল পেজ আছে, আপনার পোর্টফোলিও পেজ থাকবে, কন্ট্যাক্ট পেজ থাকবে, এরকম অসংখ্য পেজ থাকবে যেখান থেকে আমরা পেজ ক্রিয়েট করব। এখান থেকে কমেন্টস দেখতে পারবেন, যারা কমেন্ট করবে আপনার ওয়েবসাইটে তাদের কমেন্ট এখান থেকে অ্যাপ্রুভ দিতে পারবেন, চাইলে স্প্যামে ফেলে ডিলিট করে দিতে পারবেন। দেন প্লাগইনস হচ্ছে এমন একটা সেকশন যেটা হচ্ছে আপনাকে সাহায্যকারী টুল হিসেবে কাজ করবে। লাইক আমাদের মোবাইলে কিন্তু অনেক অ্যাপের মাধ্যমে আমরা অনেক ধরনের কাজ করে থাকি। লাইক হচ্ছে আপনাকে গ্রামারলি হচ্ছে আপনাকে ট্রান্সলেট করতে হেল্প করছে, আপনি কিবোর্ডে টাইপ করছেন, আপনার ফোনে হচ্ছে গ্রামারলিটা আপনাকে হেল্প করছে, আপনার ট্রান্সলেট না তো, আপনার হচ্ছে গ্রামাটিক্যাল এরর গুলা ঠিক করে দিচ্ছে। তারপরে হচ্ছে আহ বিভিন্ন ধরনের টুলস এর বিভিন্ন ধরনের কাজ থাকছে। সো সেই টুলস গুলা আমরা অ্যাপ গুলা ইনস্টল করে নিচ্ছি ফ্রম প্লে স্টোর। ঠিক তেমনই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ডিফল্টে দেওয়া থাকে থিমে ওয়েবসাইটের, বাট এই প্লাগইনের মাধ্যমে আমরা আরো এক্সট্রা অ্যাক্টিভিটি করতে পারি। তার জন্য আমরা প্লাগইন গুলা অ্যাড করব, যেটা হচ্ছে আমাদের প্রোফাইলের বা মোবাইলের অ্যাপ ডাউনলোডের মতন। ঠিক আছে, অ্যান্ড দেন হচ্ছে অল ইউজারে যদি যান, এখানে আমাকে দেখাবে
যে আমার মেলটা দেখাচ্ছে আমি অ্যাডমিনিস্ট্রেটর রোলে আছি। এখন মনে করেন যে আমি ইভা আপুকে একটা রোল দেব যে আপু আমার সাইটের আপনার কিছু কাজ আছে। সো আমি মেইন যে লগ ইনটা, যেমন একটু আগে যে আমার ইউজার নেমটা ছিল পেট পেট ওয়ার্ল্ড বিডি। 2 মিনিট, আজানটা শেষ হোক, জাস্ট 2 মিনিট। ওকে, তো যেটা বলছিলাম যে আমি বাবুকে বললাম যে আপনাকে আমার সাইটের কিছু পোস্ট পাবলিশ করতে হবে, বা আমার সাইটে হচ্ছে আপনি কিছু ডেভেলপমেন্ট করে দেন, বা আমার সাইটে আপনি এসইও করে দেন। তার জন্য ওনাকে আমি হয়তো বা আমার মেইন ইউজার নেম এবং পাসওয়ার্ড নাও দিতে পারি, কারণ আমাদের ক্লায়েন্টটা দেখা যায় যে মেইনটা অনেক সময় দেয় না, আবার অনেক ক্লায়েন্ট মেইনটাই দিয়ে দেয়। তো সেক্ষেত্রে তাকে আমি একটা রোলে এখানে অ্যাড করব। সে রোলটা কি বা কিভাবে অ্যাড করবো? অ্যাড নিউ ইউজারে যাব। আর এটা কি আসার অনেকটা পরে অ্যাক্সেসের মতো, যে ওয়েবসাইটের হ্যাঁ, অ্যাক্সেস দিয়ে দিলাম? ওয়েবসাইটের অ্যাক্সেস দিব, রাইট। তো সেক্ষেত্রে একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে, লাইক আমি এখানে ওনার নাম দিয়ে ইভা অ্যাডমিন, ওনার নাম দিয়ে একটা বা যে কোনো একটা হচ্ছে ইউজার নেম আমি সেট করতে পারি। দেন তার একটা ইমেল অ্যাড্রেস লাগবে, যেই মেলে আমি এটার ইনভাইটেশনটা পাঠাবো, বা আম, আহ, তার যে কোনো একটা ব্যবহৃত মেল আমাকে দিবে। দেন ফার্স্ট নেম লাস্ট নেম ম্যাটার করে না, যে কোনো একটা নাম দিয়ে দেবো, ফার্স্ট নেম লাস্ট নেম। ওয়েবসাইটে আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিব, এন্ড একটা পাসওয়ার্ড তাকে আমি জেনারেট করব, সে জেনারেট করবে না। এই পাসওয়ার্ডটা আমি এখান থেকে একটা পাসওয়ার্ড রেডি করে দিব, লাইক মনে করেন 1 2 3, এরকম একটা। আরেকটু কি থাকবে? একটা স্পেশাল ক্যারেক্টার থাকলো, তারপরে হচ্ছে ক্যাপিটাল লেটার থাকলো। তো এইভাবে কি করবো, আমি একটা স্ট্রং পাসওয়ার্ড তাকে ক্রিয়েট করে, লাইক এরকম একটা পাসওয়ার্ডটা যেন স্ট্রং হবে। দেখেন, নাম্বার, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, স্পেশাল ক্যারেক্টার দিয়ে আমি পাসওয়ার্ডটা তাকে তাকে জাস্ট আমি দুটো ইনফরমেশন দেবো, যে এই যে এটা তোমার ইউজার নেম, এই যে তোমার পাসওয়ার্ড, এই দুটো পাঠাবো তার কাছে জাস্ট খালি। আর এখান থেকে দেখেন, সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর দিলে ফুল কন্ট্রোল থাকে, এডিটর দিলে সে আমার হচ্ছে ব্লগ গুলো পাবলিশ করতে পারবে, এডিট করতে পারবে, এসইও করতে পারবে। ঠিক আছে, অথরেও অলমোস্ট সেম রোল থাকে। দেন হচ্ছে কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবারদের রোলটা একটু কম দেখা যায়। আপনার ক্লায়েন্ট হচ্ছে আপনাকে এ দুটো থেকে যে কোনো একটা রোল দেবে। ওকে, তো এই দুটো থেকে যখন এক, যেমন লাইক আমি তাকে হচ্ছে এডিটর রোল দিলাম, দেওয়ার পরে অ্যাড নিউ ইউজারে ক্লিক করলে তার এখানে ইনভাইটেশন যাবে, প্লাস আমি তাকে হচ্ছে এই দুটো ইনফরমেশন প্রোভাইড করবো, যে একটা ইউজার নেম আর এটা পাসওয়ার্ড। তখন তাকে আমি বলে দিব না যে তুমি এভাবে লগ ইন হও, তখন সে কি করবে, আমার ওয়েবসাইটের ইউআরএলটা আছে, তখন সে এই ইউআরএলটা কপি করে /wp অ্যাডমিন দিয়ে তখন তাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তখন এখানে আমি যে ইউজার নেমটা এখন দিলাম ইভা অ্যাডমিন সেটা, এবং যে পাসওয়ার্ডটা জেনারেট করলাম সে পাসওয়ার্ড দিয়ে সে আমার সাইটের ড্যাশবোর্ডে লগ ইন হয়ে যেতে পারবে। তাহলে এইভাবে আমরা মাল্টিপল ইউজারকে অ্যাড করতে পারবো এখানে। ঠিক আছে, এখানে দেন যে হচ্ছে আপনি ইউআরএলটা হচ্ছে বসাচ্ছেন, তার পাশে যে বললেন যে আহ ম্যাম, যে ম্যাম প্যান্থন সাইট আইও এর পাশে যে অ্যাডমিন ইউজার, এটা আপনি যে বললেন যে আমাকে যখন অ্যাক্সেস দিবেন তখন হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিবেন, এখান থেকে আমি লগ ইন হবো, হলে হচ্ছে আপনার ওয়েবসাইটের অ্যাক্সেসটা আমি হুম পাবো। সেক্ষেত্রে ম্যাম এখানে ইউআরএল হচ্ছে তো তখন ওই ওয়েবসাইটে থাকবে, তার সাথে কি এক্সট্রা কিছু হুম, বসাতে হবে যেটা কেবল বলে না দিলেন, ওটা রিপিট করেন? কিচ্ছু না, শুধু ডাব্লিউপি অ্যাডমিন যাবে। যেমন এই ওয়েবসাইটের ডোমেন নামটা কোন পর্যন্ত, এই যে .com পর্যন্ত, হ্যাঁ, হ্যাঁ, তার হ্যাঁ। হচ্ছে তার ড্যাশবোর্ডে যেতে গেলে তার ডোমেনটা কপি করে /wp অ্যাডমিন এটা থাকবে শুধু, জাস্ট আর কিছু এটা না। এক্সট্রা লিখবো যে ডব্লিউপি অ্যাডমিন? জাস্ট হ্যাঁ, জাস্ট এতটুকু। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ম্যাম। ওকে, তারপর এখান থেকে চলে যাব প্রোফাইলে। প্রোফাইলটা একটু চেঞ্জমেন্টস, একটু ডিজাইন টিজাইন করা যায়, যে কফি কালার, লাইট কালার,
আছে না অনেকের যে আমি যে সেকশনটাতে কাজ করব সেটার একটা আমার নিজস্ব কালার সেট করে আমি কাজ করবো, এরকম ভাবে কালার সেট করা যায়। এখানে আরো অনেক অপশন আছে, দেখবেন। এখানে হচ্ছে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, মানে ওয়েবসাইটে ওনারের নিক নেম থাকতে পারে, বা ওয়েবসাইট ওনার নিজের নাম না দিয়ে বিজনেসের নামটা দিয়ে রাখে। ওয়েবসাইটের ইউআরটা ডিফল্টে নিয়ে নিবে, একটা ইমেল থাকবে। দেন বায়োগ্রাফিক্যাল ইনফো, হ্যাঁ, ওয়েবসাইট ওনারের একটা ইনফো থাকতে পারে, একটা প্রোফাইল পিকচার এখান থেকে আপডেট করতে পারেন। তো এই জিনিসগুলো দেখবেন, এগুলো তেমন আমার গুরুত্বপূর্ণ না, এগুলো চেঞ্জ করতে পারেন। তো এখন মূলত আপনাদের মেইন কাজ যেটা, দেখেন ড্যাশবোর্ডে আছে কিন্তু, ড্যাশবোর্ডে এই যে সাইটের নিচে ক্লিক করি নাই, জাস্ট মাউস পয়েন্টারটা টানছি, আমাকে বলছে ভিজিট সাইট। নিউ ট্যাবের সাইটটা একটু ওপেন করি, দেখেন সাইটে ওরা ডিফল্টে একটা থিম দিয়েছে, তাই না? তো এই থিমটা আমরা চেঞ্জ করব। থিম মানে আপনার ওয়েবসাইটের একটা অবকাঠামো বা একটা স্ট্রাকচার বা একটা ফাউন্ডেশন। হ্যাঁ, এই থিমটা আহ আমাদের টেকনিক্যাল এসইওর একটা কাজ আছে, সেটা হচ্ছে মানে টেকনিক্যাল এসইওতে অনেকগুলো বিষয় নিয়ে আমরা কাজ করি। তার মধ্যে একটা হচ্ছে ওয়েবসাইটের স্পিডটা অপটিমাইজ করা। তো সেক্ষেত্রে ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশনের জন্য আমাদের প্রথম রিকোয়ারমেন্টস হচ্ছে একটা লাইট ওয়েট থিম ইউজ করা। লাইট ওয়েট থিম বলতে যেই থিমটা অনেক নট হেভি, বেশি হেভি না, এরকম থিম। হেভি কিভাবে হয়? যেই থিমের ফিচার্স মানে ডিফল্টে অনেক ফিচার্স অ্যাড থাকে, হ্যাঁ, সেগুলোকে কিন্তু লাইট ওয়েট থিম বলে। এবং যেগুলো থিম দেখা যায় পোর কোয়ালিটি অফ থিম, সেগুলোতে আপনি যেই কাজই করবেন তার জন্য আপনাকে প্লাগইনের হেল্প নিতে হবে, প্লাগইন ছাড়া কোনো কাজ করতে পারছেন না। এবং যত বেশি প্লাগইন আপনার ওয়েবসাইটে আপনি অ্যাড করবেন বা ইনস্টল করবেন, আপনার ওয়েবসাইটের লোডিং স্পিডটা কি হবে? বাড়বে না কমবে? লোডিং টাইমটা কমে বেড়ে যাবে। যাবে। লোডিং টাইমটা বাড়বে, মানে লোড নিতে আপনার সময় নিবে। তো সেজন্য আমরা কি করব না, যে এমন একটা থিম পিক করতে হবে যেন সেটা যেন লাইট ওয়েট হয়। তো এখন আমি ওয়েবসাইটে আসার পরে এখান থেকে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স যে থিমসে গেলে আপনাদের মাথা মোটামুটি একটু নষ্ট হয়ে যাবে, যে এত থিম এখানে কিভাবে ইনস্টল হলো যেগুলো আমরা জীবনেও ইনস্টল করি নাই। হ্যালো হ্যাঁ, আমরা এগুলো ম্যাম। সম্পর্কে কিছুই জানি না। হ্যাঁ, ম্যাম, এই যে প্লাগইন গুলো ইয়ে করার আমাদের কাজ শেষে যদি আমরা ডিলিট করে দিই তাহলে? না না, প্লাগইন ডিলিট করা যাবে না কাজ শেষে। তাহলে প্লাগইনের যেই অ্যাক্টিভিটি গুলো আমরা দেখতে পাবো না, কারণ প্লাগইন গুলো তো সবসময় প্রয়োজন হবে। আপনার কাজ শেষ হবে কিভাবে? লাইক আপনি ওয়েবসাইটের আপনি 5টা ব্লগ এসইও করে এসইও প্লাগইনটা আপনি ডিলিট করে দিলেন, তো আপনি পারফরমেন্সটা চেক করতে পারছেন না, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে আপনাকে আবার নতুন ব্লগ দিতে হচ্ছে, তাহলে বাকিগুলো আবার কিভাবে করবেন? প্লাগইন যেগুলো আমাদের আবার অ্যাক্টিভ থাকবে আবার সবগুলো প্লাগইন যখন নিয়ে কিন্তু আমাদের কাজ চলবে মোটামুটি, এসইও যখন কাজ প্লাগইন বা। যখন কাজ করবো তখন ইয়ে করবো আর কি। হ্যাঁ হ্যাঁ, যখন কাজ করব তখন আবার অন করবো এগুলো, না না, যেগুলো। অন না, আমরা আমরা হচ্ছে ডিঅ্যাক্টিভ করে রাখতে পারি কিছু কিছু প্লাগইন, বাট অ্যাক্টিভ না থাকলে হবে না। লাইক আমি দেখাবো একটু পরে, যায় প্লাগইন সেকশনে বোঝাবো আপনাদেরকে যে আমাদের প্লাগইন গুলা যদি অ্যাক্টিভ না থাকে তারা তো পারফর্ম করতে পারবে না। যেমন এখানে একটা যদি প্লাগইনসে যায়, আচ্ছা মাথা নষ্ট হয়ে যাবে, দরকার নাই, একটু পরে যাচ্ছি। থিমে থাকেন আপাতত, দেখেন এখানে যে থিম গুলো আছে, এই থিমটা 2024, এই থিমটা কিন্তু অ্যাক্টিভ আছে। এই থিমটা হচ্ছে অ্যাক্টিভ আছে, আর এই বাকি থিম গুলা অ্যাক্টিভ নেই বাট ইনস্টল হয়ে আছে। কিভাবে আমি নিজেও জানি না। এগুলো ডিলিট করবেন, এটা ক্লিক করবেন, এই যে ছোট করে ডিলিট বাটন আছে, ডিলিট করে দিবেন। আমি খুব দ্রুত সময় নিয়ে যেগুলো ডিলিট করে দিচ্ছি। তাহলে আপনাদের কাজ হবে যত থিম আছে আননেসেসারি থিম গুলা, এগুলো এখান থেকে ডিলিট করবেন। তো প্রথমে যেটা আছে একটা থিম রাখতেই হবে, ওটা ডিলিট করতে পারবেন না। ওটাকেও ডিলিট করব আমার যখন ফাইনাল থিমটা ইনস্টল করা হবে, বা মানে আমার রাইট থিমটা আমি ইনস্টল করব, তখন ওটা সেকেন্ডারিতে চলে আসবে, এন্ড তখন ওটাকে আমি ডিলিট করব। আপাতত সাইডে যেগুলো আছে এগুলোকে ডিলিট করে দিবেন। তো এগুলো থিম দিয়ে আমরা কাজ করব না। সো লাইট ওয়েট থিমের অনেকগুলো প্যাটার্ন আছে, অনেক টাইপস অফ থিম আছে যেগুলো লাইট ওয়েট। এই যে দেখেন এখন একটা আছে। তো এখন আমরা থিম গুলো একটু দেখে আসি কোন কোন থিম ওদের এখানে আছে। অ্যাড নিউ থিমে যাবেন, 7084টা থিম আছে, দেখছেন? তো এগুলো কি প্রো কিনা? সবগুলাই ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন, বাট এগুলারই প্রো ভার্সন আছে, প্রো ভার্সন নিলে এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন। তো এর মধ্যে অ্যাস্ট্রা থিম পপুলার, মোটামুটি লাইট ওয়েট। তারপরে
জেনারেট প্রেস, এটাও পপুলার, লাইট ওয়েট। এর দুটোর থেকে আরো বেটার থিম হচ্ছে ক্যাডেন্স, যেটা আরো মোর লাইট ওয়েট এবং অনেক বেশি পপুলার। সো এই থিমটা আমি নিয়ে আপনাদের কাজ করে দেখাবো। যদি এইভাবে না পান খুঁজে, তখন এখানে নাম লিখে সার্চ করবেন, KADENCE লিখে সার্চ করলে অনলি ওই থিমটা আপনাকে দেখাবে শুরু। এখন এগুলোর প্রো ভার্সন পারচেস করা যায় ওদের ওয়েবসাইট থেকে। ইউজুয়ালি ওরা একটা ফাইল দেবে আপনাকে যখন ইনস্টল করবেন বা পারচেস করবেন, তখন আপলোড থিমে যে ওরা যে ফাইলটা দিয়েছে সেটা তো ডাউনলোড করবেন ওদের আপনার ইয়া থেকে, মেল থেকে। দেন আপলোড থিমে যে পুরো থিম গুলো এখানে আপলোড করে ইনস্টল এবং অ্যাক্টিভ করা যায়। সো অপশনটা জাস্ট দেখিয়ে দিলাম। এখন দেখেন এগুলো আমরা কিভাবে ইনস্টল করব। ইনস্টল এন্ড দেন অ্যাক্টিভ। তো দেখেন এখন প্রাইমারিতে কোন থিমটা চলে আসছে, কেডেন্সটা আসছে। তাহলে একে কি করব, এখন ডিলিট করে দেবে। তো আপনাদের কাজ থাকবে কেডেন্স থিমটা ইনস্টল করে এই পেজের স্ক্রিনশটের লিঙ্কটা আমাকে দিবেন, যে আপনি বাকিগুলো ডিলিট করতে পেরেছেন কিনা, কেডেন্সটা ঠিকঠাক ইনস্টল করতে পেরেছেন কিনা, পুরোটার স্ক্রিনশটের ইউআরএল আমাকে দিবেন। প্লাস এর পাশাপাশি আরো কাজ থাকবে, সেটা প্লাগইনসে যাবেন। ওয়েট, প্লাগইনসে যাওয়ার আগে আরেকটা জিনিস, একটু স্ক্রল করে উপরে আসবেন। এটা বলতেছে করতে কি আমরা নিজের আগে ওয়েবসাইট ক্রিয়েট করব? আপনি হ্যাঁ, যেভাবে করলেন সেটা করে সেটা দিয়ে তো হচ্ছে কি? অবশ্যই করবেন, না করলে এই কাজ কিভাবে হবে। ঠিক আছে, আমি ওয়েবসাইটের ইউআরএল এখন দেখবো না, কারণ আপনাদের ওয়েবসাইটে তো এখন কিছুই নাই। ওয়েবসাইটের ইউআরএল আমি এখন দেখবো না। যেমন দেখেন, এটা আমি থিমটা নেওয়ার পরে ওপেন করলাম, এখন পুরো সাদা হয়ে গেছে। আগে ছিল এরকম, তাই না? এখন সাইডটা হয়ে গেছে পুরো সাদা, কারণ আমি একটা ফাউন্ডেশন তৈরি করলাম। আপনার বাড়ির ফাউন্ডেশন কি দেখা যায় চোখে? আপনি চোখে দেখতে পান না, বাড়ির ফাউন্ডেশন দেখা যায় না। এটা একটা ভিত, একটা স্ট্রাকচার দিবে, উপরের স্ট্রাকচারটা তৈরি করতে হেল্প করবে। তো দেখেন এখন উপরে একটা অপশন দেখাচ্ছে, ইনস্টল এআই স্টার্টার টেমপ্লেটস। মানে এই কেডেন্স থিমটা ইউজ করতে হলে এই টেমপ্লেটটা আপনাকে ইনস্টল করতে হবে। এটা হচ্ছে কি একটা প্লাগইন। সো এই নামটা লিখে, এআই স্টার্টার টেমপ্লেটস লিখে প্লাগইনসে যে সার্চ করলে আপনি ইনস্টল করতে পারবেন। বাট আমাকে এখানেই তো অপশন দিয়ে রেখেছে, সো আমি এখান থেকে আমি ক্লিক করে ইনস্টল করে নেব এই টেমপ্লেট প্লাগইনটা। এখানে বলতেছে ক্লাসিক স্টার্টার, এটা প্রো লাগবে, আমি এটাতেই যাব যেটা ব্লু মার্ক দেওয়া আছে। এটাতে আসার পরে কি ব্যাপার, লগ ইন চাচ্ছে কেন? এআই কেডেন্স স্টার্টার টেমপ্লেটস, ক্লাসিক। আচ্ছা, ক্লাসিকটা মনে হয় হচ্ছে পোলো লাগবে না। হ্যাঁ, ক্লাসিকে যাবেন, সরি, আপনারা ক্লাসিকটাতে যাবেন, ব্লু যেটা মার্ক করা সেটাতে যাবেন না। তো এখানে দেখেন ফ্রি এবং প্রো, এই যে এগুলো হচ্ছে প্রো টেমপ্লেট দেখাচ্ছে। এখানে যা আছে এটা হচ্ছে ওয়েবসাইটের স্ট্রাকচার। সো প্রো গুলা বাদ দিচ্ছি আগে, বাদ দিয়ে অনলি ফ্রি অনলিতে যাই। তো এখানে যা দেখছেন সেম, এটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা এরকম থাকবে বা এরকম দেখাবে। ইনফ্লুয়েন্সারদের জন্য এই এই টেমপ্লেটটা নিতে পারে, ক্লিনিং সার্ভিস যার আছে সে এই টেমপ্লেটটা নিবে, পেন্টিং সার্ভিস যে দেয় সে এই টেমপ্লেটটা নিবে। তারপরে হচ্ছে আপনার গ্রিন থাম্ব, এটা মানে একটা গার্ডেনিং রিলেটেড ওয়েবসাইটের জন্য। ইন্টেরিয়র ডিজাইন, ডোনেশন টাইপের ওয়েবসাইট, যারা ডোনেট করে বা ডোনেশন নেয়। রাইটিং কোর্স যারা আছে, হ্যাঁ, সুইং কোর্স যারা আছে, তারপর জুয়েলারি শপ যারা আছে, দেখেন যেমন আছে ঠিক এমনই থাকবে। এবং যে বিজনেসের জন্য ওয়েবসাইটের ডিজাইনটা বা টেমপ্লেটটা যেমন হওয়া উচিত, ঠিক তেমনই টেমপ্লেট তারা আপনাকে প্রোভাইড করছে। এই যে এখানে দেখেন আবার পেইন্টিং কোর্স, এটা মেকআপ কোর্স, ডিজাইন কোর্স, অনেক কিছু আছে। So আমাদের সাথে ম্যাচ করা কিছু থাকতে পারে, অবশ্যই অবশ্যই থাকবে। যেমন এই যে লাইক আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে কাজ করি, আমরা এই থিমটা নিতে পারি। হ্যাঁ, আমরা এই যে ডিজিটাল সার্ভিসেস, এটা নিতে পারি না? এটা অবশ্যই নিতে পারি। তার পাশাপাশি এই যে চার্জ, এগুলা না, আহ, এই যে এটা নিতে পারি, ওয়েব এজেন্সি। ওয়েব এজেন্সি এটা আমরা নিতে পারি, যে এটা ওয়েব ম্যাম এজেন্সি। হ্যাঁ, ম্যাম এই যে আমাদের যে পেটওয়ার্ড এই বেস কোনো ই নাই। হ্যাঁ, পেট রিলেটেড আছে, অবশ্যই আছে। এটা তো খুঁজতেছি, আমরা পাবো নিচে আস্তে আস্তে যেতে যেতে পেয়ে যাব। যদি একান্তে খুঁজে না পাই, এটাতে যেমন কোনো দেখেন সার্চ বার নাই যে সার্চ করে আছে, সরাসরি সার্চ উপরে চলে আছে, আসবে? দেখবো, সেটা দেখবো। দেখেন রেসিপি ব্লগ, আপনাদেরকে অ্যাট এ গ্ল্যান্স সবগুলো দেখালাম। রেসিপি ব্লগ, ইয়োগা স্টুডিও, অনলাইন কোর্স। এখন মনে করেন এটা 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 আমি লাইক আমার রাইট নিশাটা আমি যখন পাচ্ছি না, তখন এখানে আমি সার্চ করব পেট রিলেটেড কি আছে।
পেট রিলেটেড একটাই দেখাচ্ছে যেটা প্রোতে আছে, তাহলে আমি এটা নিতে পারবো না। তো এখন আমি যে নিতে পারলাম না, তাহলে কি আমি পেট রিলেটেড ওয়েবসাইট বানাতে পারবো না? অবশ্যই পাবো। লাইক এটা হচ্ছে গার্ডেনিং নিয়ে, তো এই গার্ডেনিং এর কনসেপ্টটা, ডিজাইন টেমপ্লেটের কনসেপ্ট, এটা ওপেন করে আমি প্রিভিউ দেখতে পারবো। এই কনসেপ্টটাই আমি কাজে লাগাবো পেট সাইটের ওয়েবসাইটের জন্য, কোনো প্রবলেম নাই। তারপরে এখানে যেমন দেখলাম আমরা হচ্ছে একটা ওয়েব এজেন্সি, মানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস এরা দেয়। তো আমার হচ্ছে ডিজিটাল এজেন্সি। সো ডিজিটাল মার্কেটিং সার্ভিস যারা দেয় বা ওয়েব অ্যান্ড ডিজিটাল মার্কেটিং দুটোই দিচ্ছে, তো আমি অনলি ডিজিটাল মার্কেটিং সার্ভিস এজেন্সি হিসেবে আমি এই টেমপ্লেটটা নিতে পারি। এটা রিয়েল এস্টেট বিজনেসের জন্য আছে, ভালো কথা। বাট এটাও আমি চাইলে ডিজিটাল এজেন্সির জন্য এই টেমপ্লেটটা আমি চুজ করতে পারি। বাট কি সেমটা ইউজ করলে কি হয়, ফরম্যাট গুলো একদম ম্যাচ করে যায়। বাট যেহেতু সবকিছু ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি কাজ করতে পারবেন, সবকিছু আপনি কাস্টমলি কাজ করতে পারবেন, সো এখানে টেমপ্লেট আপনি যাই নেন না কেন কোনো প্রবলেম নাই। তো আমার কাছে এটা ভালো লাগছে ওয়েব এজেন্সিটা। আপনাদের যার যেই ধরনের টেমপ্লেট ভালো লাগবে নিবেন। আমি লাইক এটাকে আমি টোটালি পেড সাইটে কনভার্ট করতে পারবো। তারপরে এটাকে আমি চাইলে একটা বিউটি ব্র্যান্ড হিসেবে কনভার্ট করতে পারবো, বাট এটা মূলত দেখাচ্ছে ওয়েব এজেন্সির জন্য। তো এখানে দেখেন কালার এন্ড ফন্টের একটা বিষয় আছে, যেটা ওরা দিয়ে রাখছে ডিফল্টে। আপনি চাইলে এগুলো এখান থেকে এখন চেঞ্জ করে নিতে পারেন, বা পরবর্তীতে এগুলো চেঞ্জ করা যায়। যেমন এই যে এই কালার প্যালেট গুলা থাকবে আর এখানে, এবং ফন্টের ক্ষেত্রে চেঞ্জেস আসে। কালার গুলো দেখি আগে। এই যে আমি এইটা নিচ্ছি, হ্যাঁ, এই যে এখানে ওভার করলে এই যে অ্যাশ কালার, দেন এই যে পিঙ্ক কালার আছে, এটা একটু ব্ল্যাক এর মধ্যে ভালো লাগে, এটা রাখলাম। দেন ফন্টের ক্ষেত্রেও দেখেন অনেক টাইপস অফ ফন্ট আছে, যে আমি ফন্টের ডিজাইনটা দেখেন চেঞ্জ করে ফেললাম। হ্যাঁ, এই যে বড় বোল্ড ফন্ট গুলো এটাতে থাকবে, ছোট ফন্ট গুলো এই ফন্টে থাকবে। এগুলো আপনি চেঞ্জ করতে পারেন, করার পরে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর বলতেছে ইম্পোর্ট ফুল সাইট, হ্যাঁ ফুল সাইট ইম্পোর্ট হবে। দেন নেক্সট। নেক্সট দেওয়ার পরে এখানে আপনাকে দেখাবে, আপনি যেই টেমপ্লেটটাই নেন না কেন, আপনাকে দেখাবে যে আপনার কয়টা সাহায্যকারী প্লাগইন লাগবে এই টেমপ্লেটটা ব্যবহার করার জন্য। যেমন এখানে দেখাচ্ছে কেডেন্স ব্লক। এটা কেডেন্স থিমের যেই টেমপ্লেট নিয়ে কাজ করেন না কেন, কেডেন্স ব্লক এই প্লাগইনটা লাগবেই। এটা হচ্ছে পেজ বিল্ডার হিসেবে কাজ করে, লাইক এলিমেন্টর যেমন একটা পেজ বিল্ডার, এটা একটা পেজ বিল্ডার হিসেবে কাজ করবে। সাথে দেখেন আর কোনো সাহায্যকারী প্লাগইন লাগবে না, তার মানে এটা আমি একটা বেস্ট একটা টেমপ্লেট নিয়েছি। আর যারা প্রোডাক্ট বেসড টেমপ্লেট নেবেন তাদের ই কমার্সটা থাকতে পারে। এখন কারো যদি এর বাহিরে আরো 2-3টা প্লাগইন দেখায়, তাহলে ওই টেমপ্লেটটা নিয়েন না, এটা ব্যাক যাবেন। কেন? কারণ যত বেশি প্লাগইন আমি ইউজ করব, লাইক আমি অন্য আরেকটা টেমপ্লেট নিলাম যেটা ছিল হচ্ছে রাইটিং কোর্স, সেখানে আমার দেখাচ্ছে 3টা প্লাগইন লাগবে। সো এত বেশি প্লাগইন ইউজ না করাটাই বেটার, তখন আমি আরেকটা ডিফারেন্ট টেমপ্লেট নিতে পারবো। দেন ফিনিশ অ্যান্ড লঞ্চ দিবেন। স্টার্ট ইম্পোর্ট, এটা একটু সময় নেবে। একটা প্রশ্ন ছিল মি, হ্যাঁ, প্রশ্নটা হলো যে আমরা তো এই যে ওয়ার্ড স্পেসের এটা ইয়া করতেছি, তো আমরা কি ওয়ার্ড স্পেসে এটা সাজাচ্ছি নাকি আমাদের যেটা পার্সোনাল আর একটা ওয়েবসাইট আমরা করবো ওইটা সাজাচ্ছি? আপাতত এই যে যেটা আমি ক্রিয়েট করলাম এটাই সাজাচ্ছি, পেট ওয়ার্ল্ডে যেটা সেটাই সাজাচ্ছি। আর আপনি মানে পার্সোনাল যখন ক্রিয়েট করবেন ওটা তো অনেক দূরের কথা, তখন আবার ওটাকে মানে সাজাবেন এভাবে। পেট ওয়ার্ক আগে তো তো একটা একটা ওয়েবসাইট এটা আর সাজাচ্ছেন। হুম, আচ্ছা। আর আর এটা কি আপনার যে ওয়ার্ডপ্রেস এর সাথে এটা সম্পর্কটা কি? এটা একটু পরে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে। এই যে টেমপ্লেটটা নিচ্ছি, এটা আমার সাইটের সাথে কি সম্পর্ক, এই টেমপ্লেটটা কেন নিলাম, এটা একটু ইম্পোর্ট হচ্ছে, একটু সময় নেব। আমাদের ওয়েবসাইট যেই রিলেটেড হবে ওই টাইপের আমরা প্লাগইনের এই আমি একটা নিব। শুনতে পাই না তুমি?
সবাই কি শুনতে পাচ্ছেন মিসকে? আমার কাছে তো মানে একদম ভাইয়া মিস মিউট করে রাখছে, মিস লো আপাতত আছে। নাই, সেই জন্য আমরা আচ্ছা কেউ শুনতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। আমরা এই হারাধনের এই কয়জনই, এই 11 জন না 12 জন, এই রেগুলার আমরা এই কয়জন। এই 12 জন একেবারে শেষ পর্যন্ত থাকবে। ওকে, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ মিস, এখন শুনতে পাচ্ছি। ওকে, না আমি একটু মিউট ছিলাম। ওকে, তো দেখেন আমার এটা সাকসেস দেখাচ্ছে। সি মাই সাইটে গেলে আমার সাইটটা দেখাবে। মানে সাইটটা একটু আগে যেমন সাদা ছিল, সাদা বলতে কেমন সাদা ছিল, এরকম ছিল তাই না, হ্যালো ওয়ার্ল্ড, কোনো ক্যাটাগরি বা কিছু ছিল না। দেন এখন যখন আমি টেমপ্লেটটা সেট করলাম, ঠিক সেই টেমপ্লেটটা আমার সাইটে সেট হয়ে গেল। তো থিমটা কিন্তু এখন কোথাও দেখতে পাচ্ছে না, তাই না? কারণ থিমটা একটা স্ট্রাকচার তৈরি করে দিয়েছে, আর টেমপ্লেটটা সেই স্ট্রাকচারের উপর ফিট হয়েছে। এখন আপনি এখানে আপনার পছন্দ মতন টাইটেল দিবেন, এই পিছনের ছবিটা আপনার পছন্দ মতন রিপ্লেস করবেন, বাটনটা আপনার পছন্দ মতো আপডেট করবেন, এখানে আপনি আপনার ক্লায়েন্টের রিভিউ অ্যাড করতে পারবেন, এখানে আপনি আপনার বিজনেসের ছবি ও সেই রিলেটেড টেক্সট এগুলো এখানে অ্যাড করবেন। তো এগুলো এসইও ফ্রেন্ডলি ভাবে অ্যাড করাটা হচ্ছে আপনি অ্যাজ আ এসইও স্পেশালিস্ট হিসেবে আপনার কাজ থাকবে। এখানকার টেক্সট জেনারেট করা, এসইও অপটিমাইজড করা, টেক্সট গুলো এসইও অপটিমাইজড করে আনা, ইমেজ গুলো এসইও অপটিমাইজ করে, এগুলো মূলত আমাদের কাজ। পাশাপাশি এগুলো কিভাবে রিপ্লেস বা আপডেট বা আপলোড করতে হয় সেগুলো আমরা দেখবো। তো এখন আমি আবার ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে ওখান থেকে আমাকে নিয়ে গেছে। এখন ড্যাশবোর্ডে যাওয়ার আরেকটা মেথড আছে, বুঝছেন? এই যে আমি এটা আগের সাইডটা আছে, এটাও আগের, এটা বর্তমান, এটা তাই না? তো দেখেন এখান থেকে আমি আবার ড্যাশবোর্ডে যেতে পারবো। আমাকে কিন্তু আবার প্যান্থিয়ন সাইটে যেতে হবে না, এখান থেকে যে ড্যাশবোর্ডে ক্লিক করলে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো আসার পরে এখন একটু প্লাগইনস গুলোর অবস্থা দেখবো যে কি অবস্থায় আছে প্লাগইনস গুলো। তো আমার থিম তো সেট হয়ে গেল। প্লাগইনস এ যাওয়ার পরে পরে ইনস্টলড প্লাগইন দেখাচ্ছে যে কি কি প্লাগইন ইনস্টল আছে। তো দেখেন এখানে বলছে আকিসমেত এন্টি স্প্যাম। এটা কি করে? এন্টি বা স্প্যাম মেসেজ বা স্প্যাম অ্যাক্টিভিটি গুলো প্রতিরোধ করে এটা। সো এটাকে আমি ডিলিট করব না বা ডিঅ্যাক্টিভও করব না। এখন মনে করেন এই যে একটা প্লাগইন, দেখেন সেটা এখন আপডেটের জন্য বয়ে বসে আছে, যে তাকে আপডেট করা প্রয়োজন, তার একটা নিউ ভার্সন আসছে। সো যদি তাকে আপডেট না করি সে কিন্তু পারফর্ম করতে পারবে না, এবং তাকে যখন আমি ডিঅ্যাক্টিভ বা ডিলিট করে রাখি তাহলে সে তার অ্যাক্টিভিটি করতে পারবে না। তাহলে দেখেন প্লাগইনটাকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হচ্ছে। যেটা বললেন শফিউল আলম ভাই, যে এটা আমরা ডিসেবল বা ডিঅ্যাক্টিভ রাখতে পারি কিনা, এই যে এখানে ডিঅ্যাক্টিভ করার অপশন আছে, বা সে তার পারফরমেন্সটা তো এখানে শো করতে পারবে না। তো আমরা এরকম যেসব প্লাগইনে আপডেট চাবে আপডেট দিব, এবং হ্যালো ডলি এটাতে আপডেট চাচ্ছে, এটাকে আপডেট না করে এটাকে ডিলিট করব, কারণ এটা ডিফল্টে যে থিমটা ছিল থিমের প্লাগইন, এটাকে ডিলিট করলাম। দেন আমি একটু আগে যেটা ইনস্টল করলাম কেডেন্স এআই স্টার্টার টেমপ্লেটস, এটা দেখাচ্ছে
এবং যখন এই টেমপ্লেটটা আমি ইনস্টল করি বা ইম্পোর্ট করি, তখন আমাকে বলেছিল একটা রিকোয়ার্ড প্লাগইন আছে, তাই না? তো সেই রিকোয়ার্ড প্লাগইনটা বলেছিল কেডেন্স ব্লক বা গুটেনবার্গ, সেটা আমাকে ইনস্টল করতে হয় নাই, অটোমেটিকলি এখানে ইনস্টল ওরাই করে দিয়েছে। সো এই প্লাগইন গুলো আপাতত থাকবে এবং ডে বাই ডে আমাদের অ্যাক্টিভিটির উপর প্লাগইন গুলা অ্যাড হবে। তো সেক্ষেত্রে নতুন প্লাগইন অ্যাড করার অপশন, এই যে অ্যাড নিউ প্লাগইন থেকে আমরা অ্যাড করতে পারবো, এটা পরবর্তীতে দেখবো যখন প্লাগইন অ্যাড করা হয়। তো আমাদের আম, তাহলে আপাতত আমাদের মেইন কাজ যেটা বুঝতে পারলাম যে আমাদেরকে রাইট থিমটা ইনস্টল করতে হবে, আননেসেসারি প্লাগইন গুলো রিমুভ করতে হবে, নেসেসারি প্লাগইন গুলো আছে কিনা চেক করতে হবে, এবং পাশাপাশি আপনারা হচ্ছে একটা লোগো রেডি রাখবেন আপনার ওয়েবসাইটের জন্য। এবং ওয়েবসাইটের লোগোর রেশিওটা একটু ডিফারেন্ট। ওয়েবসাইটের লোগোর রেশিওটা হচ্ছে কাস্টম সাইজে যদি আমি যাই, 500 বাই 250 পিক্সেল। আরেকটু তারপর দেখে নি সাইট থেকে, সাইট 250 না, 150 হবে, 150। সাইট লোগো রেশিওতে দেখেন 250/150 বা 500/150 দিতে পারি। সো এখানে আমি দিয়ে দিচ্ছি 250/150 পিক্সেলে। ক্রিয়েট নিউ ডিজাইনে যাবেন, যাওয়ার পরে পে টু ওয়ার্ড। তো আমি একটা জাস্ট খালি টেক্সট নিচ্ছি, হ্যাঁ, লোগোতে আমি এলিমেন্ট এলিমেন্ট কিছু রাখলাম না, লাইক একটা টেক্সট রাখছি। এটা নিলাম। তো এখানে আমি পিছনে এটাকে বানাবো পেট, ক্যাপিটাল লেটারে দিই পেট, আর এটা ওয়ার্ল্ড, পেট ওয়ার্ল্ড, এটা আমার লোগো রাখলাম। তো এখন এটা কালারটা কি থাকবে, সাইডটা হচ্ছে মূলত, রিফ্রেশ দিই, এখানে হোয়াইট কালারটাই ভিজিবল হবে বেশি, তাই না? হোয়াইট কালারটা বেশি বোঝা যাবে, তাহলে আমি পেটের কালারটা রাখলাম হোয়াইট। এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, পেট, আর ওয়ার্ল্ড এর কালারটা হবে হোয়াইট। আর পাশে যেটা এখানে এফেক্টে যেটা দিয়েছে এটা দিয়ে দিচ্ছি, ব্ল্যাক দেওয়া যাবে না, ব্ল্যাক টাইপেরই তো এটা, পিঙ্ক দিয়ে দিই মনে করেন। ওখানে ব্র্যান্ড কালার কিন্তু একটা আছে, এই পিঙ্ক না অবশ্য, ওদের পিঙ্কটা একটু অন্যরকম, আমি জাস্ট একটা দিয়ে রাখলাম। এই কালারটা তুমি যার যার উপর ডিপেন্ড করে নাকি? হ্যাঁ, এটা ওই যে ওয়েবসাইটের লোগোটা তো ক্লায়েন্টেরই থাকবে, ক্লায়েন্টেরই তো লোগো থাকবে। তো আমি এই পেট ওয়ার্ল্ড দিলাম, এটা একটা আমি একটা পেট রিলেটেড আইকন রাখতে পারতাম, রাখিনি। সো এটা শেয়ার, ডাউনলোড করার সময় কি করবো, সবাই তো প্রো আছে তাই না ক্যানভা, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে দেবেন, কারণ এই ব্যাকগ্রাউন্ড সহ আমি আপলোড করব না, অনলি এই নামটুকু আমি আপলোড করব, এই যে এতটুকু, এইটা আমি আপলোড করব, ঠিক আছে? এই লোগোটুকু, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। অ্যান্ড একটা ফ্যাব আইকন আপনারা রেডি রাখবেন। ফ্যাব আইকন বলতে বোঝা যায়, যেমন এই ওয়েবসাইটের ফ্যাব আইকনে দেখেন বি আছে তাই না, এই বি দেখে বুঝতে পারছি ওই যে গার্ডেন রিলেটেড ব্লগ সাইটটা। ওকে, তারপরে এইটা কোন সাইটের ওয়েবসাইট, কার ওয়েবসাইট, এটা ক্যানভা, কিভাবে দেখে বুঝলাম, এই যে সি ফ্যাব আছে ম্যাম, আইকনটা দেখে। হ্যাঁ, সি সি দিয়ে ফেভার সি করে আছে, বুঝাইছে। এটাকে বলা হয় ওই সাইটের ফ্যাব আইকন বা সাইট আইকন। তারপরে উবার সাজেস্টেড, এই দেখেন এই মাথা দেখে আমরা বুঝতেছি এটা উবার সাজেস্টেড সাইট। এটা হচ্ছে ইশিখনের সাইট, ইশিখনের লোগো দিয়ে। তো এই ফ্যাব আইকনটাতে ইউজুয়ালি লোগো থেকে একটা আইকন বা এলিমেন্ট মানুষজন রাখে, যেটাতে টেক্সট ইউজুয়ালি রাখে না, যেমন গুগলেরটা অনলি জি, ওদের লোগোটাই রাখে। তো সেক্ষেত্রে ওইটার রেশিওটা আবার হবে আপনার স্কোয়ার সাইজে, ঠিক আছে? মনে করেন স্কোয়ার সাইজে হবে 500/500 বা 250/500। ক্রিয়েট নিউ ডিজাইন দিবেন, এখানে আমি মনে করেন পেটের একটা পায়ের থাবা দিয়ে দিই নাকি, মনে করেন এটা আমার ফ্যাব আইকন হতে পারে, বা এটা থাকতে পারে ফ্যাব আইকন। ব্ল্যাক রাখলাম, এটা হোয়াইট রাখলাম।
এটা হবে হচ্ছে আমার ফ্যাব আইকন। তো এই দুটো জিনিস আপনারা রেডি করে রাখবেন। এটা আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না, হ্যাঁ, এটা সহই, এটা কালো থাকবে। এই যে রাউন্ডটা, যে গুগলের যেমন হোয়াইট, আমাদেরটা থাকবে ব্ল্যাক, এবং মাঝখানে এটা থাকবে। এটা আমি ফ্যাব আইকন মতো করে রাখলাম। বা এই এটা রেডি করবো, এটা কি ওই যে এটা পেট্রোল? আপলোড হবে না, আপলোড করব আমরা নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে এগুলো আপলোড করতে দেখাতে গেলে অনেক ফাংশন চলে আসবে। তো এত কিছু আজকে দেখানো যাবে না বা কমপ্লিট করা যাবে না, বা আপনাদের মাথার উপর দিয়ে যেতে পারে। আপনাদের কাজ থাকবে প্যান্থিয়ন সাইটে যে সাইন আপ করবেন। সাইন আপ করার পরে কি হবে, প্যান্থিয়ন সাইটে সাইন আপ করার পরে আপনারা সেখানে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করবেন। তারপর ড্যাশবোর্ডে এসে আপনার রাইট থিমটা পিক করবেন, আননেসেসারি প্লাগইন ডিলিট করবেন, আননেসেসারি থিম ডিলিট করবেন, এটাই কাজ। আর আপনারা কেডেন্স থিমটা ইনস্টল করেছেন কিনা, বা অন্য কেউ যদি অন্য কোনো থিম আপনাদের এক্সপিরিয়েন্স থাকে বা ভালো লাগে, অন্য থিমও নিতে পারেন, সমস্যা নেই। সেই থিমের পেজের স্ক্রিনশটের লিঙ্কটা আমাকে দিবেন, ঠিক আছে? এটা আপনাদের কাজ থাকবে। আর এই দুটো জিনিস আপনি রেডি রাখবেন, এটা আমরা আগামী ক্লাসে এই দুটোর ব্যবহার করব। একটা প্রশ্ন ছিল নি। হ্যাঁ বলেন। এটা হলো যে আমরা তো ওইখানে ঢুকে আমরা হোয়াটসঅ্যাপে ঢুকবো, হ্যাঁ, যেটা বললেন, ওই যে ওই ওয়েবসাইটে ঢুকে হোয়াটসঅ্যাপে ঢুকবো, ঢুকার পরে যত আননেসেসারি যে প্লাগইন এই কমপ্লিট করে যেটা দরকার রাখবো, তো এইটার সাথে আমার পেট্রোলের সম্পর্ক কি? ওই পেট্রোলের আপনাদের পেজ যেই নামে আপনি সেই নামে করবেন, পেটওয়ার্ল্ডে করবেন তা কিন্তু না। আপনার নিজের নামে থাকতে পারে, না না, প্যান্থিয়ন এটা সাইটে ওয়েবসাইট। আমি বলছি যে আমি তো এই যে হোয়াটসঅ্যাপের যেটা ড্যাশবোর্ড, এটাতে আমি যাব, হ্যাঁ, তো এইখান থেকে যে আরেকটা যে ওয়েবসাইট যে আমি ক্রিয়েট করবো, ওইটা করতে গিয়ে কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ থেকে ব্যাকে কি দিতে বলে দিচ্ছে শুরুতে? ওই যে বললাম যে আরো ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, আপাতত একাধিক ওয়েবসাইট ক্রিয়েট করতে যাবেন না, ঝামেলায় পড়বেন, ম্যানেজ করতে পারবেন না। করা যায় যেখান থেকে প্যান্থিয়ন সাইটের ড্যাশবোর্ডে যখন থাকবেন, না সেটা জানার জন্য জিজ্ঞেস করছি। প্যান্থিয়ন সাইটের ড্যাশবোর্ডে আসার পরে এই যে এখান থেকে ক্রিয়েট নিউ সাইটে যাবেন, এখান এই যে থেকে হোম আমরা থেকে। এই যে এতক্ষণ যে শো করলেন, এই যে এই পেট্রোল, এইটা এখান থেকে দেখাচ্ছেন। জি, পেটওয়ার্ডটা এখান থেকে করেছি, আরেকটা আমি এখান থেকে ক্রিয়েট করতে পারবো। তো দরকার নাই বেশি ওয়েবসাইট ক্রিয়েট করতে, যেয়ে গেলে মেনটেন করতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। সিরিয়াল নাম্বার 2, আজকে ক্লাস নাম 24। 2 তো আছেন মনে হয় না ভাইয়া, তো Yes, ma'am. মাইক্রোফোন। Yes. মিস আমাদের টোটাল ক্লাস যেন কয়টা? অনেকগুলো আপু, 45 প্লাস হবে। 45 প্লাস। আমি তো জানি 40 46 তো। 40 পর্যন্ত হচ্ছে আপনাদের টপিকের ক্লাস হবে মনে হয়, আর পরে মার্কেট প্লেসের ক্লাস আছে। ওই কি জানি বললো যে ম্যাম, আপনার ফ্লাইং 38 ভার্সন ঠিক না শেখায়? আমি কারো কথা বুঝতেছি না, দাঁড়ান আমি সাউন্ড ইসে দিই, পিসিতে দিই। বলবো। ম্যাম মিস আপনাকে কথা শুনতে শুনতেছি পাচ্ছি না। না। আচ্ছা, মাইক্রোফোন অফ রেখে কথা বললে কিভাবে শুনবেন? মাইক্রোফোন অফ রেখে বলতেছি, মোবাইলেরটা বন্ধ করছি, এখন এটা যে চালু করব, এটা আমার এখানে ভলিউম বাড়াইছি। আচ্ছা, আর 3, Present, ma'am. 4, ইয়েস ম্যাম। 5, 6, 7, Yes, ma'am. Yes, ma'am. 6. 6 দিয়েছি, ইটস 8, Yes, ma'am. 9, 10, Yes, ma'am. 11, 12, Yes, ma'am. 13, ম্যাম। 14, 9, 15, 9, 16, 17, 18, Present, ma'am.
ম্যাম গত ক্লাসেও ছিলাম। ওকে ভাইয়া, দিয়ে দিয়েছি। 19, আর নাই 22। 20, 21, 22। Yes, ma'am. আচ্ছা, তার মানে এনারা তিনজনও আবার ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাসাইনমেন্ট নিয়ে কোশ্চেন আছে কোনো? অ্যাসাইনমেন্ট তো ম্যাম 2টা লিঙ্ক দিব তাহলে। না, দুইটা না, আমি খালি স্ক্রিনশট। শুধু স্ক্রিনশটের লিঙ্কটা দিলে হবে থিমের, আর ওয়েবসাইট আমি দেখবো না এখন, কারণ ওয়েবসাইটটা তো ম্যাম হচ্ছে। আমার নামটা চেঞ্জ করে দেন। ম্যাম, থিম যেগুলো আমরা ডিলিট করে দিব এগুলোই দিব নাকি যেগুলো রাখবো এগুলো দিব? যেটা রাখবেন ওই একটা ছবি খালি। ম্যাম আপনি তো হচ্ছে থিম একটা রিলেটেড পান নাই, যেটা ওই যে পেটের ক্ষেত্রে, সেক্ষেত্রে তো একটা দিয়ে না, আপনি। টেমপ্লেট। ও আচ্ছা, সরি ম্যাম। টেমপ্লেট সেখানে হচ্ছে ম্যাম আপনি আরেকটা ইউজ করছেন, ওয়েব ডিজাইন এজেন্সির এটা একটা। তো ম্যাম আমাদের ক্ষেত্রেও কি আমরা সেরকম যদি রিলেটেড কিছু না পাই তাহলে কি আমরা যে কোনো একটা দিয়ে এরকম নিতে পারবেন সাজায় নেবো? ওগুলা, হ্যাঁ ওগুলা প্রিভিউ দেখে নেবেন, যেটা ভালো লাগে যে কোনোটা নিতে পারেন, কারণ টোটালটাতে আমি কাস্টম ভাবে রেডি করতে পারবো। এখানকার এই ম্যাম সেকশনটা আমি বাদ কাস্টম দিতে যে পারবো। করব এখান থেকে কি করতে পারবো না? এটা কোনো টুলস বা অ্যাপসের সাহায্যে না করতে না, হবে? এখানে ড্যাশবোর্ডে এডিটে গেলে, এই পেজের এডিটে গেলে করতে পারবো। ঠিক আছে এটা ম্যাম। দেখাবো সামনে, সমস্যা নেই। ঠিক আছে। তাহলে ম্যাম টোটাল আপনাকে শুধু স্ক্রিনশট দেবো? হ্যাঁ, সাইটের আচ্ছা। ইউআরএল লাগবে না, সাইটের ইউআরএল দেখবো যেদিন এগুলো লোগো টোগো গুলো আপলোড করবেন, ও তখন দেখবো। ঠিক আছে তাহলে, আর কারো কোনো কোশ্চেন নেই? ম্যাম নামটা নামটা লিখে দেন চ্যাট বক্সে এক্সাক্ট। আমিও ম্যাম তো বলি, আমারটাও চেঞ্জ করতে যাচ্ছে। ম্যাম আমার এটা ওই যে মাঝখানে এইচ আছে না, এসটা বাদ আমারটা তো দেবেন শুধু। পুরাই চেঞ্জ নেই। এসটা বাদ আচ্ছা আমার দেবেন। তাহলে ইশিখনে কথা বলে নিবেন কিনা, যে আমার এখানে চেঞ্জ দ্বারা অনলি হবে কিনা। এসটা বাদ দেবেন শুধু। এই যে ম্যাম 17। তাহলে আমি আগে শিখুনে কথা বলে দেন এখন আগে একটু আপনাকে কথা, জানাবো, হ্যাঁ একটু দেখি কি কথা বলে বলে। কনফার্ম হয়ে নেন, নাহলে পরে যদি আবার চেঞ্জ করতে হয় এখানে, ঠিক দেখা আছে। গেল মানে যে যে না যে আগেরটাই রাখতে আমাদের হচ্ছে। আইডি কার্ড, এই যে ভোটার আইডি, তারপরে যে ওই যে পাসপোর্টের ওই হুম। ওইখানে যেই নাম, এই নামটাই আমরা দিব। ঠিক আছে, জি আমাদের যে সার্টিফিকেট, ওই যে ম্যাট্রিক লিঙ্কটা, তারপরে ওই যে ওইগুলোতে যা যা আসছিল ওইটাই আসবে সেম। জি। তো আচ্ছা এই জন্য তাহলে একটু আগে ইশিখনে কথা বলে নেন, কারণ অনেক এটা যেহেতু চেঞ্জ করতে হবে, পরে যদি আবার চেঞ্জ করতে হয়, দেখা গেল যে কাজ হলো না, এরকম কিছু যদি হয়ে থাকে, কারণ যেমন আমি জানা মতে সার্টিফিকেট আসার আগ পর্যন্ত চেঞ্জ করা যায়। তারপর আপনারা কনফার্ম হয়ে নেন, আগামী ক্লাসে করে দিব। ওকে। ঠিক আছে ম্যাম। ঠিক আছে। ওকে, ম্যাম, একটা প্রশ্ন ছিল। বলেন। গুগল অ্যাডস এর কাজ শেখার জন্য কি ওয়েবসাইট বানানো গুলো বেশি শেখানো দরকার? মানে গুগল অ্যাডস এর এগুলো কাজ কি শেখার জন্য? related? মানে গুগল অ্যাডস এর কাজ শিখতে হলে কি এই কাজগুলো শিখতে হবে? এগুলো কি রিলেটেড? ও আচ্ছা, না এটা রিলেটেড না, গুগল অ্যাডস এর সাথে এটা রিলেটেড না, কিন্তু ওয়েবসাইট রিলেটেড সকল বিষয় আপনার খুঁটিনাটি একটা নলেজ থাকলে আপনার গুগল হ্যাঁ। অ্যাডস এর ওখানে যে অনেক ফাংশনস, সেগুলো বুঝতে জানতে আপনার সহজ হবে। ও আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম হ্যাঁ, আমাদের যে ক্লাসগুলোতে শেষের দিকে ক্লায়েন্ট হান্টিং শেখানো হবে? মডিউলে থাকলে অবশ্যই শেখানো হবে। মডিউলে তো দেখতে পাইনি মনে হয়। না থাকলে নেই, থাকলে অবশ্যই পাবেন। হুম, থাকলে আচ্ছা ম্যাম, পাবেন। আচ্ছা ম্যাম একটা একটা কথা। এই যে আজকে ওনাদের ওয়েবসাইটে দেখলাম যে কি, 990 টাকা কি ভিডিও, এগুলো কি রকম একটু যদি বোঝাই বলতেন। এগুলো যে লাইভ কোর্সেরই ভিডিও ভার্সন গুলো মনে হয়। মানে এখানে যে লাইভ রেকর্ড গুলো হচ্ছে এগুলো। হ্যাঁ হ্যাঁ, মেবি, আমি শিওর না, বাট লাইভ গুলারই ভিডিও হওয়ার কথা, কারণ আমরা তো আবার আলাদাভাবে কিছু রেকর্ড করি না ভিডিও হিসেবে দেওয়ার জন্য। আচ্ছা ওনারা নির্দিষ্ট কারো যদি ভিডিও চাই ওরকম দেবে নাকি দিতে ওনাদেরই পারে, চলবে? আমি শিওর না, কথা বলে দেখেন। আমি শিওর না, দিতে পারেন যে আপনারা লাইক ডিজিটাল মার্কেটিং এর ভিডিও আছে, সেক্ষেত্রে আপনারা কোন ট্রেনারের ভিডিও প্রোভাইড করবেন, তো আমি আমার পছন্দ মতন, আপনাদের তো অনেকগুলো ট্রেনার আছে, পছন্দ মতো ট্রেনারের ভিডিও নিতে পারবো কিনা এরকম আচ্ছা অপশন ম্যাম, এখানে আছে এসিগন কিন্তু। কি আলাদাভাবে এসইও নিয়ে কোনো কোর্স আছে? হ্যাঁ হ্যাঁ আছে, অ্যাডভান্স এসইও কোর্স আছে। আচ্ছা আচ্ছা। আমরা ভিডিওতে আমরা কি করবো? আমরা যদি প্রশ্ন করতে না পারি, যদি অ্যান্সার না পাই, তাহলে তো আমার ভিডিও দেওয়া লাগবে। যেমন এখন তো লাইভ ক্লাস করছেন, তো ওখানে যদি হ্যাঁ। এক্সট্রা কিছু পান তাহলে আর কি। যেমন ডিজিটাল মার্কেটিং এর আবার এটা দেখবেন যে আপনাদের কোন মডিউলে আপনাদের, লাইক লাইক মনে করেন যে আপনার ডিজিটাল মার্কেটিং এ 40টা ক্লাসের ভিডিও দিচ্ছে, সেখানে আপনাদের মডিউলটা কি, বর্তমানে যে মডিউলটা ওয়েবসাইটে আছে সেটা, নাকি তার আরো আগের হলে তারও দেখা যাবে অনেক বিষয় কম থাকতে পারে।
এই জিনিসগুলো শুনে বুঝে কথা বলে নেবেন। আমি শিওর না, সত্য কথা যেটা জানা নেই আমার নলেজে। কথা বললে ক্লিয়ার হবেন, ফোন দিবেন কাস্টমার সাপোর্টে। ওকে, ঠিক আছে, তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম